থাকবে হচ্ছে তোমাদের ডক্টর আদনান ভাইয়া, আর স্লাইড আর ভোকালে আমি থাকবো ডক্টর অভ্র। যাই হোক, আমাদের দুইজনকে যদি তোমরা যদি কোঅপারেট করো, আমি আর আদনান আশা করি তোমাদেরকে অনেক ভালো কিছু দিতে পারবো। এবং এই স্লাইডটা এমন ভাবে তৈরি হয়েছে যে এই চ্যাপ্টারটা তোমাদের অনেক হার্ড লাগে। এই চ্যাপ্টারটা আমরা চেষ্টা করছি যত সহজ ভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করা যায়। তাই এই 2টা ঘন্টা একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা, স্লাইডে যা যা লিখবো একটু দেখবা। হ্যাঁ, ওখান থেকেই আশা করি কোশ্চেন আসবে। আচ্ছা, তাহলে আমার এতটুকুই বলার ছিল। আদনান, তুমি কি কিছু বলবা? আদনান। না, থ্যাংক ইউ, তুমি তো বলছো সুন্দর করেই। সবাইকে জাস্ট একটাই কথা, সেটা হচ্ছে মন দিবা ক্লাসে। আর আচ্ছা হচ্ছে আচ্ছা। লেকচারের পড়ার উপর ডিপেন্ড করে কোশ্চেন গুলা কিউ অ্যান্ড এ বক্সে করবা। অন্যান্য প্রশ্নগুলো চ্যাট বক্সে। হ্যাঁ, তোমার পিডিএফ স্লাইড কবে পাবো এগুলো হচ্ছে চ্যাট বক্সে। আর তোমরা যদি মানে পড়ার বাইরে কোশ্চেন গুলো করো কিউ অ্যান্ড এ বক্সে, তাহলে আমাদের একটু সমস্যা হয় খুঁজে পেতে। হ্যাঁ, ওকে। আর অনেকে গ্রিটিংস করতেছো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি বলেই দিলাম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমরা ভালো আছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ওকে, ইউ। ঠিক আর আছে তাহলে। ভাইয়া তো বলেই দিল যে টপিক রিলেটেড যে কোশ্চেন গুলো আছে, টপিক রিলেটেড কোশ্চেন গুলো শুধুমাত্র তোমরা কিউ অ্যান্ড এ বক্সে করবা। আর টেকনিক্যাল যে কোশ্চেন গুলো, পিডিএফ কোথায় পাবো, কয় টাকা দিয়ে ভর্তি হব, তাই না? কয় টাকা দিয়ে ভর্তি হব, পিডিএফ কোথায় পাবো, হ্যাঁ পরীক্ষা দিতে পারতেছি না, এগুলো হচ্ছে চ্যাট বক্সে করবা। কিউ অ্যান্ড এ বক্সে শুধুমাত্র টপিক রিলেটেড কোশ্চেন থাকবে। তাহলে ভাইয়া, উদ্ভাসের যে ভাইয়া আছে, আমি কি স্লাইড শেয়ার করব? শুরু করে দিন। ওকে। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রামের বায়োলজি ক্লাস, আজকে হচ্ছে বোটানি 3 ক্লাস। বোটানি 3 ক্লাসে আজকে আমরা বোটানি যে বইটা, ওটারও অধ্যায় 3 পড়বো, সেটা হচ্ছে কোষ রসায়ন। আগের দিন আমরা কোষ পড়ছি, তাহলে আজকের টপিক কি থাকবে? সেটা হচ্ছে কোষের ভিতরে ছিল কি, কোষ কোষ কি কি দিয়ে গঠিত হয় আমরা দেখছিলাম না? যেমন তোমার প্রোটোপ্লাজম গঠিত হয় প্রোটিন দিয়ে, বলা হয়েছিল তাই না? প্রোটিন নিয়ে আজকে আলোচনা করব। তারপরে কোষের, উদ্ভিদ কোষে আমরা কোষ প্রাচীর পাই, সেলওয়াল। সেলওয়ালে কি ছিল বলতো? মেইন উপাদান সেলুলোজ। তার মানে আজকে আমরা সেলুলোজ কি, একটা কার্বোহাইড্রেট, আজকে আমরা কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করব। আমরা দেখবো যে কোষ ঝিল্লির একটা উপাদান পাইছিলাম ফ্লুইড মোজাইক মডেলে, কি পাইছিলাম বলতো? ফসফোলিপিড। কি পাইছিলাম? ফসফোলিপিড। তার মানে লিপিড পাইছিলাম, লিপিড নিয়ে আলোচনা করব। আর কোষ হতে হলে অবশ্যই কি হতে হবে বলতো? কোষ হতে হলে অবশ্যই ওর ভিতরে একটা জিনিস থাকতে হবে, নইলে ওটা কোষীয় কাজ বা জীবীয় কাজ করবে না, সেটা হচ্ছে এনজাইম। তাহলে আমরা এনজাইম নিয়ে কাজ করব। প্রোটিন কি দিয়ে গঠিত হয়? অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত হয়, আমরা অ্যামাইনো অ্যাসিড নিয়ে কাজ করব। ঠিক আছে, আজকে হচ্ছে ডিসকাস করব। ওকে, তাহলে আমরা ফার্স্ট স্লাইডে চলে যাই। কার্বোহাইড্রেট আর কিছুই নেই, কার্বোহাইড্রেট। আলু আছে, আলুর ভিতরে কার্বোহাইড্রেট থাকে, একটু মনে রাখো। আলুর ভিতরে যে কার্বোহাইড্রেট থাকে ওটা হচ্ছে স্টার্চ। কি বলো? ওটা হচ্ছে স্টার্চ। আলুর ভিতর যে কার্বোহাইড্রেট থাকে ওটা হচ্ছে স্টার্চ, এটা মনে রাখো। হ্যাঁ, আর কার্বোহাইড্রেটের বাংলা কি একটু মনে রাখো, এটা তোমরা সবাই ভুল করো, পরীক্ষায় আসে। কার্বোহাইড্রেটের বাংলা হচ্ছে শর্করা ভাইয়া, ঠিক আছে? শ্বেতসার না, কার্বোহাইড্রেটের বাংলা হচ্ছে শর্করা। শ্বেতসার কি জিনিস আমরা সামনে আসবো। কার্বোহাইড্রেটের বাংলা, এটা পরীক্ষায় আসে, শর্করা। এবারে আসো, কার্বোহাইড্রেট কি? আমরা জানি কার্বোহাইড্রেট হচ্ছে এমন একটা জৈব পদার্থ বা এমন একটা জৈব রাসায়নিক পদার্থ যাতে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত থাকে 1:2:1। এই জায়গাটা থেকে তোমরা কিন্তু ভুল করো, তোমরা সবাই শুধু 1:2:1 কথাটা মনে রাখো, কিন্তু এটা যে সিকোয়েন্সটা মনে রাখো না, যে কার্বন আগে, তারপরে হাইড্রোজেন, তারপরে অক্সিজেন। পরীক্ষার সময় কিন্তু ওরা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট চায় কম্পিটিটিভ এক্সাম গুলোতে, এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্টের সাথে ওরা আরেক ধরনের স্টুডেন্ট চায়, যারা হচ্ছে গিয়া বুদ্ধিমান। এই জন্য কম্পিটিটিভ এক্সাম গুলোতে এই টাইপের কোশ্চেন করতে পারে। যেমন মনে করো, আমরা জানি C:H:O সমান কত? 1:2:1, তাই না? পরীক্ষা এটা দিয়ে দেয়, দেখো H:C:O সমান কত? এই অনুপাতটার সিকোয়েন্সটা মেনটেন করা আছে নাকি, এলোমেলো ভাবে দেয়া আছে নাকি, এটা কিন্তু খেয়াল করবে। তাহলে H:C:O সমান কত হবে? H কত হবে দেখো তো? 2:1:1। তাহলে এভাবে কিন্তু এমসিকিউ তে ঘুরাইয়া কোশ্চেন আসে, এটা একটু খেয়াল থাকবে। এবং এই কোশ্চেনটা কমন ভুল, এটা কম্পিটিটিভ এক্সাম গুলোতে ম্যাক্সিমাম এই কোশ্চেনটা ভুল করে।
এবারে আসো, আমরা তো এটা একটা সরল সংজ্ঞা পাইলাম, তাই না, যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন অনুপাত 1:2:1। আরো দুইটা জিনিস আছে, যে কার্বোহাইড্রেট হইতে হলে এদের ভিতরে কি থাকতে হবে। এদের ভিতরে দেখো আমরা দেখতেছি এদেরকে বলা হয় পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড অথবা পলিহাইড্রোক্সি কিটোন। তাহলে এদের ভিতরে অবশ্যই অ্যালডিহাইড মূলক থাকবে, অ্যালডিহাইড মূলক যেমন সিএইচও থাকবে, অথবা কিটোন মূলক থাকবে, কি থাকবে, সিও মূলক থাকবে। এবং কি বলছে দেখো তো, পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড। হাইড্রোক্সি কথাটার অর্থ কি বলতো? হাইড্রোক্সি কথাটার অর্থ হচ্ছে ওইচ মূলক, আর পলি কথাটার মানে কি বলতো, বেশি। তার মানে এই কার্বোহাইড্রেটের ভিতরে অনেকগুলো পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড থাকবে, মানে অনেকগুলো অ্যালডিহাইড মূলক পাবো আমরা, অনেকগুলো। সাধারণত 5টা 6টা পাওয়া যায়, ইউজুয়ালি 5টা 6টা বা আরো বেশি পাইতে পারি। ঠিক আছে, তাহলে কি কি পাওয়া যায় দেখো তো, কার্বোহাইড্রেটে কি কি পাওয়া যায়, আমরা ওইচ মূলক পাই, আমরা অ্যালডিহাইড মূলক পেতে পারি, অথবা কিটোন মূলক পেতে পারি। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু আমাদের জানতে হবে, পরীক্ষায় কোশ্চেন আসে কার্বোহাইড্রেটে কোন উপাদান থাকে, দেখো অ্যালডিহাইড থাকতে পারে, কিটোন থাকতে পারে, অ্যালকোহল মূলক থাকতে পারে। এখান থেকে কিন্তু ভার্সিটি কোশ্চেন হয়। যারা বোঝার বুঝছো, যারা না বুঝার বুঝে নাও। ঠিক আছে, তাহলে এগুলো থাকে। একবার কোশ্চেন আসছিল যে কার্বোহাইড্রেটের নিচের কোনটি থাকে না, দিয়ে দিছিল অ্যালডিহাইড মূলক, দিয়ে দিছিল কিটোন মূলক, দিয়ে দিছিল হাইড্রোক্সিল মূলক, আর একটা দিয়ে দিছিল কার্বক্সিলিক মূলক। তাহলে উত্তর কি হবে, কার্বোহাইড্রেটে কখনো কার্বক্সিলিক মূলক থাকে না। ঠিক আছে, তাহলে কি থাকে, পলিহাইড্রোক্সি অ্যালকোহল মূলক থাকে, অ্যালডিহাইড থাকতে পারে, সেটা যদি পলিহাইড্রোক্সি অনেকগুলো অ্যালকোহলের সাথে অ্যালডিহাইড সিএইচও যুক্ত থাকে ওটার নাম পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড। আর যদি কিনা অনেকগুলো অ্যালকোহল মূলক বা হাইড্রোক্সি মূলকের সাথে যদি কিটোন মূলক যুক্ত থাকে ওটা হচ্ছে পলিহাইড্রোক্সি কিটোন। ঠিক আছে, এই জায়গাটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এবার এসো কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য। কার্বোহাইড্রেট দেখো ফার্স্টেই বলছে এরা দানাদার হতে পারে অথবা তন্তুময়। তন্তুময় মানে হচ্ছে অদানাদার। ঠিক আছে, অদানাদার। কার্বোহাইড্রেট কোথায় কোথায় থাকে বলতো? কার্বোহাইড্রেট এই যে আমরা দেখতেছি কিসে থাকে, সুগার বা চিনিতে থাকে। কিসে থাকে, সুগার বা চিনিতে থাকে। সুগার কি, দানাদার। আর অদানাদার কি কি বলতো? আলুতে কার্বোহাইড্রেট থাকে না, আমরা জানি। আরো কিছু কিছু পদার্থ চিন্তা করো, আলু, ভাত। ঠিক আছে, এগুলো কি অদানাদার না দানাদার? এগুলো হচ্ছে অবশ্যই অদানাদার বা তন্তুময়। ঠিক আছে, এর ভিতরে তন্তুর মতো থাকে, এই জন্য এরা অদানাদার হয়। তাহলে এরা দানাদার হতে পারে, তন্তুময় হতে পারে। এরা স্বাদে মিষ্টি বা স্বাদীন হতে পারে। চিনি মানেই এখন থেকে মনে রাখবো, চিনির আরেকটা নাম হচ্ছে সুক্রোজ। চিনির আরেকটা নাম কি, সুক্রোজ। আমরা সামনে ডিটেলস করব। তো চিনি কি মিষ্টি হয়, আর স্বাধীন কি লিখছে দেখো তো, সেলুলোজ। বারবার পরীক্ষা আসে। সেলুলোজ কি বলো তো, মনে আছে? কোষ প্রাচীরের গাঠনিক উপাদান। কোষ প্রাচীরের ভিতর আমরা কি পাই, সেলুলোজ পাই। এখন কোষ প্রাচীরের লেয়ার মানে কোষের আবরণ, উদ্ভিদের কোষের যে আবরণ তৈরি করে কোষ প্রাচীর, ওটা কি, সেলুলোজ। আবার উদ্ভিদের যে খোসা তৈরি করে, ফলমূলের যে খোসা তৈরি করে, মনে করো একটা লাউ, লাউয়ের যে খোসাটা তৈরি করে, এই খোসাটাও তোমার সেলুলোজ। কারণ খোসাটাও কি, আলটিমেটলি কোষ প্রাচীর, অনেকগুলো কোষ প্রাচীর মিলিত হয়ে হচ্ছে খোসাটা তৈরি হয়। ঠিক আছে, তাহলে একটু চিন্তা করো তো, কোনো কিছুর খোসা তোমরা খাও, খাও লাউয়ের খোসা খাও, এই মিষ্টি লাগে? অবশ্যই মিষ্টি লাগে না, ওটা স্বাদহীন লাগে বা মিষ্টিহীন লাগে। তাহলে স্বাধীন কি, সেলুলোজ। আরো অনেক কিছু আমরা স্বাধীন পাবো, ওগুলো সামনে আমরা জানবো। তাহলে এতটুকু জানো। এরপরে হচ্ছে কার্বোহাইড্রেটের কাজ। কার্বোহাইড্রেটের প্রধান কাজ হচ্ছে এরা শক্তির প্রধান উৎস। এরা কি, শক্তির প্রধান উৎস। এখন শক্তি আসে থেকে জানো? এই বিক্রিয়াটা আবার বলি, শ্বসন থেকে আসে। কি, শ্বসন থেকে শক্তি আসে। শ্বসনে কি হয় বলতো, গ্লুকোজ। গ্লুকোজে কয়টা কার্বন থাকে দেখো তো, 6টা কার্বন থাকে। এটা আমরা সামনে আরো ডিটেলস করব। গ্লুকোজ কি, অক্সিজেনের দ্বারা জারিত হয়ে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে। শক্তির আরেকটা নাম কি, এটিপি। শক্তির আরেকটা নাম কি বলো, এটিপি। তাহলে দেখো তো, গ্লুকোজ একটা কি, কার্বোহাইড্রেট না? তাহলে শক্তির প্রধান উৎস শ্বসন। এবারে দেখো, এটা পারো না, সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান। সাপোর্টিং টিস্যু কি, যেটা কিনা উদ্ভিদের কোষকে সাপোর্ট দেয়। একটা সাপোর্টিং টিস্যু কি বলতো, সেল ওয়াল বা কোষ প্রাচীর। কি, সেল ওয়াল বা কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীরের গঠন হইতে কে কাজ করে বলতো? বারবার বলতেছি, কোষ প্রাচীর গঠনে কে কাজ করে? কোষ প্রাচীর গঠনে কে কাজ করে বলো? কোষ প্রাচীর গঠনে কে কাজ করে বলো? কার্বোহাইড্রেট। এবং কোষ প্রাচীরে সেলুলোজ লাগে। তাহলে কার্বোহাইড্রেটের কাজ আমরা বললাম। হাড়ের সন্ধিস্থলে লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহার করা হয়।
হাড়ের যে দুইটা হাড়ের মধ্যে যে সন্ধিস্থল থাকে ওই জায়গাটা যাতে দুইটা হাড় ঘষা না খেয়ে নষ্ট না হয়ে যায়, দুইটা হাড়ের ভিতরে যাতে ঘষা না খায়, এই জন্য একটা পিচ্ছিল পদার্থ দিয়ে দেওয়া হয় বা লুব্রিকেন্ট দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, লুব্রিকেন্ট তো সবাই খুব ভালো মতো চিনো, লোশন একটা লুব্রিকেন্ট, তেল একটা লুব্রিকেন্ট, তাই না? সবাই জানি আমরা, তাই না? সবাই জানো তাই না যে লুব্রিক্যান্ট কি, যা পিচ্ছিল করে। যাই হোক, তাহলে লুব্রিক্যান্ট হিসেবে আমরা কার্বোহাইড্রেট হচ্ছে সন্ধিস্থলে দেওয়া থাকে, ওটা হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট। এবারে দেখো, হাড়ের সন্ধিস্থলে কিন্তু তেল ঠেল দেওয়া হয় না, হাড়ের সন্ধিস্থলে দেওয়া হয় হচ্ছে লুব্রিক্যান্ট, যেটা দেওয়া হয় ওটা থেকে কার্বোহাইড্রেট। এবারে দেখো ডিএনএ আর আরএনএ এর গঠন, আমরা ডিএনএ এর গঠনে পড়ছিলাম না, পেন্টোজ সুগার। সুগার কি কার্বোহাইড্রেট, এবং ওই পেন্টোজ সুগারটার নাম কি থেকে দেখো তো, ডিঅক্সিরাইবোজ সুগার, যেটা পেন্টোজ মানে কি 5 কার্বন বিশিষ্ট সুগার। আরএনএ এর ভিতরেও রাইবোজ সুগার থাকে, যেটাও 5 কার্বন বিশিষ্ট, সেটা হচ্ছে পেন্টোজ সুগার। বোঝা গেছে? আর পরের গুলো পারবা। সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট আমাদের উদ্ভিদকে দৃঢ়তা ও সুরক্ষা প্রদান করে। ওই যে সুরক্ষা প্রদান করে কি, কোষ প্রাচীর গঠনের মাধ্যমে। তাহলে ডিএনএ এর গঠনে আমরা পেন্টোজ সুগার পাইলাম, কার্বোহাইড্রেট দিয়ে গঠিত। রাইবোজ সুগার পাইলাম আরএনএ তে, যেটা পেন্টোজ সুগার, যেটা কার্বোহাইড্রেট। ঠিক আছে, তাহলে কার্বোহাইড্রেটের কাজ বোঝা গেল। এবার এটা হচ্ছে গিয়ে স্বাদ মিষ্টি, আমরা জানি। সুক্রোজ, আমি অলরেডি বলছি সুক্রোজ মানে কি, চিনি, মিষ্টি। গ্লুকোজ অবশ্যই খাইছো তোমরা গ্লাসে গোলায়া, তাই না? গ্লুকোজ মিষ্টি। ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ থাকে হচ্ছে পাকা ফলে, এটা মনে রাখতে হবে, বারবার পরীক্ষায় আসে। পাকা ফলে কি থাকে? ফ্রুক্টোজ। ফল থেকে মনে রাখবা ফ্রুক্টোজ, ফল থেকে মনে রাখবা ফ্রুক্টোজ। এখন ফল কি মিষ্টি, পাকা ফল মিষ্টি, তাহলে ফ্রুক্টোজ মিষ্টি। আর নন সুগার কি দেখো তো, সেলুলোজ, অলরেডি আমরা বলছি উদ্ভিদের খোসা বা কোষ প্রাচীর গঠিত হয় সেলুলোজ দিয়ে, এটা কিন্তু মিষ্টি না, কারণ উদ্ভিদের খোসা খাইয়ে দেখো একটাও মিষ্টি না। এবারে দেখো উদ্ভিদে আর কি কি থাকে, স্টার্চ থাকে, গ্লাইকোজেন থাকে, এরাও নন সুগার। এরা কি, সামনে আমরা ইন ডিটেলস আলোচনা করব। স্টার্চ থাকে হচ্ছে আলুতে, কিসে থাকে? আলুতে। আলু কি মিষ্টি? কখনোই মিষ্টি না। গ্লাইকোজেন আর একটা মাংসের, যে মুরগির মাংস, মুরগির মাংস খাইছে, মাংস মিষ্টি, মিষ্টি না। তাহলে গ্লাইকোজেন লিভার মাংস থাকে, স্টার্চ থাকে আলু, আর সেলুলোজ থাকে উদ্ভিদের কোষে, উদ্ভিদের খোসা। ঠিক আছে, যে কোনো চাবা আরএনএ, তাহলে এগুলো কিন্তু মিষ্টি ভাঙলে যদি ছোট অণু পাওয়া যায়, এই অণুকেই বলা হয় হচ্ছে সরল অণু, যার ভিতরে কার্বোহাইড্রেটের সকল গুণমান বিদ্যমান। তাহলে কি, কার্বোহাইড্রেটের সরল অণু কয়ের ভিত্তিতে আমরা কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো, যদি কিনা একটা সরল অণু থাকে, ঠিক আছে, যদি একটা সরল অণু থাকে তাহলে হচ্ছে এক মানে মনো, একটা সরল অণু বা একটা মনোস্যাকারাইড থাকলে ওটাকে বলা হয় হচ্ছে মনোস্যাকারাইড, যেমন গ্লুকোজ। এখন দেখো গ্লুকোজকে কেন সরল অণু বলা হয়। দেখো ভাইয়া, গ্লুকোজে কার্বন থাকে কিন্তু 6টা, গ্লুকোজে কার্বন থাকে 6টা, বাট এটাকে সরল অণু কেন বলা হয়? সরল অণু হচ্ছে সেই অণু যেটাকে ভাঙলে কার্বোহাইড্রেটের আর কোনো গুণাগুণ থাকে না। তাহলে গ্লুকোজ, এটাকে ভাঙলে আমরা কি পাই? কার্বন পাই আলাদা আলাদা ভাবে, হাইড্রোজেন পাই, অক্সিজেন পাই। তাহলে কি এদেরকে ভাঙলে কি আলাদা কোনো গুণাগুণ পাচ্ছ? বাট গ্লুকোজটা থাকাকালীন সময় আমরা শুধুমাত্র কার্বোহাইড্রেটের মানে গুণাগুণ পাচ্ছি। তাহলে গ্লুকোজ হচ্ছে একটা সরল অণু, তাই না, যেটাতে 6টা কার্বন থাকে। তাহলে যে কার্বোহাইড্রেটে একটা মাত্র সরল অণু পাওয়া যায়, এটা হচ্ছে তোমার মনোস্যাকারাইড। উদাহরণ কি? গ্লুকোজ। সব থেকে ইম্পর্টেন্ট সরল অণু হচ্ছে গ্লুকোজ, যেটাতে 6টা কার্বন থাকে। এবারে আসো, একটা থাকলে তো মনোস্যাকারাইড, তাহলে 10টার বেশি থাকলে কি হবে? 10টার বেশি থাকলে, যদি 10টার বেশি কি থাকে? সরল অণু। যদি 10টার বেশি সরল অণু থাকে তাহলে তাকে বলবো আমরা পলিস্যাকারাইড। এই পলিস্যাকারাইডের উদাহরণ একটু আগে আমরা পড়ে ফেলছি, দেখো তো। স্টার্চ আলুতে থাকে, গ্লাইকোজেন লিভার বা মাংসে থাকে, সেলুলোজ কিসে থাকে? উদ্ভিদের খোসায় থাকে, কোষ প্রাচীরে থাকে, তাই না? তাহলে এই তিনটাই কি ভাঙলে আমরা 10টার বেশি গ্লুকোজ অণু বা সরল অণু পাবো। কি পাবো? 10টার বেশি গ্লুকোজ অণু বা সরল অণু পাবো পলিস্যাকারাইড গুলো ভাঙলে। 10টার বেশি, পরীক্ষায় বারবার আসছে, কয়টা অণুর বেশি হলে পলিস্যাকারাইড গঠিত হয়? 10টা সরল অণুর বেশি হলে, মনোতে একটা। তাহলে একটা বললাম, 10টার বেশি বললাম, তাহলে বাকি থাকে কি? 2 থেকে 10টা থাকে, তাই না? এখন দেখো, 2টা থাকলে আমরা তাদের, 2টা মনোস্যাকারাইড বা 2টা সরল অণু থাকলে আমরা তাদের বলবো হচ্ছে ডাইস্যাকারাইড। 2 মানে ডাই।
এটার উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট। মল্টোজ, সুক্রোজ আর ল্যাকটোজ, এটা মনে রাখার উপায় মানে খুবই ইম্পর্টেন্ট। আমি এটা মনে রাখার একটা কবিতা সামনে দিয়ে দিব। আপাতত দেখো, মল্টোজ, সুক্রোজ আর ল্যাকটোজ এরা হচ্ছে ডাইস্যাকারাইড। এরা ডাইস্যাকারাইড, এদের ভাঙলে কয়টা সরল অণু পাবো? 2টা সরল অণু পাবো। খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, এটা মনে রাখার একটা কবিতা একটু পরে আমি তোমাদের দিয়ে দিব। এবারে আসো অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড কি? 3 থেকে 10টা যদি সরল অণু পাও। সরল অণু মানে কি? মনোস্যাকারাইড। একটা সরল অণু মানেই হচ্ছে মনোস্যাকারাইড। 3 থেকে 10টা সরল অণু বা মনোস্যাকারাইড পাইলে হচ্ছে এটাকে বলবো আমরা অলিগোস্যাকারাইড। 3 থেকে 10টা সরল অণু, ডাইস্যাকারাইডের 2টা সরল অণু। প্রত্যেকটার উদাহরণ খুব ইম্পর্টেন্ট। মনোস্যাকারাইড উদাহরণ কি? গ্লুকোজ। ডাইস্যাকারাইড মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ। অলিগোস্যাকারাইড কি? দেখো একটা উদাহরণ আছে র্যাফিনোজ। আর পলিস্যাকারাইড স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ। ঠিক আছে, উদাহরণগুলো ইম্পর্টেন্ট। এবারে আসো মনোস্যাকারাইডস আমরা আলাদা ভাবে পড়ি। মনোস্যাকারাইডে অলরেডি আমরা উদাহরণ পড়ছি, কি বলো? একটা সরল অণু থাকবে। কি থাকবে? একটা সরল অণু বা একটা মনোস্যাকারাইড থাকবে। আমি কিন্তু কখনো বলি নাই যে কার্বনের সংখ্যা একটা থাকবে, এইটা তো আমরা প্যাচ লাগাবো। মনোস্যাকারাইডে একটা সরল অণু থাকবে, যেমন কিনা গ্লুকোজ। হ্যাঁ, একটা সরল অণু। কি? একটা সরল অণু। এদেরকে ভাঙলে আমরা আলাদা আলাদা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন পাবো। মানে কার্বোহাইড্রেটের যে বৈশিষ্ট্য ছিল এটা দূর হয়ে যাবে। কিন্তু তার মানে এটা না যে কার্বনের সংখ্যা বেশি হতে পারবে না। মনোস্যাকারাইডে একটা সরল অণু থাকবে, বাট কার্বনের সংখ্যা থাকতে পারে 3 থেকে 10টা। ঠিক আছে? যদি 3টা কার্বনের সংখ্যা থাকে ওদের নাম হচ্ছে গ্লিসারলডিহাইড। 4টা থাকলে ইরিথ্রোস। 5টা থাকলে অলরেডি আমরা বলে ফেলছি পেন্টোজ সুগার কি? রাইবোজ, যেটা হচ্ছে গিয়ে তোমার আরএনএ তে থাকে। আর ডিঅক্সিরাইবোজ, যেটা কিসে থাকে বলতো? ডিএনএ তে থাকে। আর গ্লুকোজ, ফ্রুক্টোজ দুইটাতেই কয়টা কার্বন থাকবে? 6টা কার্বন থাকবে। গ্লুকোজ, ফ্রুক্টোজ দুইটাতেই কি? 6টা কার্বন থাকবে। এই কয়টা উদাহরণ মনে রাখো, খুব ইম্পর্টেন্ট। তাহলে বললো গ্লুকোজের কার্বনে কয়টা কার্বন? গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, যেটাতে কয়টা কার্বন আছে? 6টা কার্বন আছে। রাইবোজ একটা মনোস্যাকারাইড, যেটাতে কয়টা কার্বন আছে? কার্বন কয়টা আছে? 5টা কার্বন আছে। গ্লুকোজ আর রাইবোজে কয়টা কার্বন আছে? এই দুইটাই পরীক্ষায় বেশি বেশি আসে। এই দুইটা সবসময় মাথায় রাখবো, ঠিক আছে? আর মনোস্যাকারাইডে মানে কি? কার্বন যে কয়টা থাকুক, সরল অণু কয়টা? একটা। যেমন ফ্রুক্টোজ ভাঙলে আমরা একটা ফ্রুক্টোজই পাবো, গ্লুকোজ ভাঙলে আমরা একটা গ্লুকোজই পাবো, গ্লিসারেল ভাঙলে আমরা একটা গ্লিসারলডিহাইড পাবো। কার্বন থাকবে 3টা, ঠিক আছে? জাস্ট একটা একটা পাবো সরল অণু। একটা পাইছি, এখানে একটা পাইছি, এখানে একটা পাইছি। আমার মনে হয় তোমাদের মাথার ভিতরে জিনিসটা ক্লিয়ার হয়েছে। এবারে আসো মনোস্যাকারাইডের ভিতরে আমি বারবার বলছি, কি কি বলছি দেখো তো। ইম্পর্টেন্ট হচ্ছে গ্লুকোজ, আর একটা বলছি হচ্ছে ফ্রুক্টোজ। এই দুইটার বৈশিষ্ট্য আমাদের পড়তে হবে। ফার্স্টে হচ্ছে আমরা ফ্রুক্টোজ পড়ি। কি পড়বো? ফ্রুক্টোজ। কেন পড়বো একটু বলি। বলছি ফ্রুক্টোজ কিসে থাকে বলতো? ফার্স্টেই বলে ফেলছি, পাকা মিষ্টি ফলে থাকে, মধুতে থাকে। তাই একে বলা হয় ফ্রুট সুগার বা ফলের শর্করা। ফ্রুক্টোজ, ফ্রু দিয়ে মনে রাখবা। এবারে আসো, এখানে একটু ঝামেলা আছে, ঠিক আছে? সেটা হচ্ছে ফ্রুক্টোজ কোথায় থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আর একটা জায়গা থেকে অবজেক্টিভ আসে, জুওলজি থেকে, ওটাও আমি এখানে বলে দেই। শুক্রাণুর একমাত্র খাবার হচ্ছে ফ্রুক্টোজ। কি? শুক্রাণুর একমাত্র খাবার, তার মানে শুক্রাণুর অনলি ফুড কি বলো? ফ্রুক্টোজ। তার মানে কি? ছেলেদের যে শুক্রাণু আছে, ঠিক আছে, সেই শুক্রাণুটা ম্যাচিউরড হওয়ার জন্য অবশ্যই ফ্রুক্টোজ লাগবে। আজকে থেকে পোলাপান কি সব ওষুধের দোকানে ভিড় জমাবে যে ভাইয়া গ্লুকোজ কিনতাম, আজকে থেকে ফ্রুক্টোজ দেন, তাই না? এগুলো বলার দরকার নাই। তোমরা পাকা ফল বেশি খাবা, আম খাবা, তারপরে হচ্ছে গিয়া এই যে কি খাবা, আপেল খাবা, বেশি মিষ্টি। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়া ওর নাম কি, শুক্রাণু ভালো মতো ডেভেলপ করতে পারে। তো এটা কেন বললাম, এটা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, যখন জুওলজি পড়বো ওখান থেকে আসে যে শুক্রাণুর একমাত্র খাবার কি? ফ্রুক্টোজ। কোন কার্বোহাইড্রেট, কোন কার্বোহাইড্রেট তোমার শুক্রাণুর পুষ্টির জন্য দায়ী, সেটা কি হবে? ফ্রুক্টোজ। এবারে আসো, আমরা পড়বো হচ্ছে মনোস্যাকারাইড গ্লুকোজ। কি পড়বো? মনোস্যাকারাইড গ্লুকোজ। ফার্স্টে কি পড়াইলাম? ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের পরে কেন আসছি বলতো? গ্লুকোজ। গ্লুকোজকে দেখো তুমি ফলের শর্করা বলে না, কি বলে? আঙ্গুরের শর্করা বলে। তাহলে ফলের ভিতরে আঙ্গুর, যার ভিতরে গ্লুকোজ থাকে। সব ফলে ফ্রুক্টোজ থাকে, শুধু আঙ্গুরের ভিতরে কি থাকে বলো? গ্লুকোজ। সেই জন্য গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা। কি? গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা। এখন দেখো তো গ্লুকোজের কাজ কি? গ্লুকোজের কাজ হচ্ছে শ্বসনের মাধ্যমে, শ্বসনের প্রাথমিক পদার্থ, তার মানে কি শ্বসনের ফলে শক্তি উৎপাদন। এখন বলো তো, কেউ যদি অসুস্থ হয় আমরা কেন আঙ্গুর নিয়ে যাই? এই কেউ অসুস্থ হইলে আমরা ম্যাক্সিমাম আঙ্গুর নিয়ে যাই না? সেই জন্য কি, আঙ্গুরে কি কি থাকে? গ্লুকোজ। এবং গ্লুকোজটা কি দুর্বল রোগীকে গ্লুকোজ প্রদান করে এবং ফলে কি শক্তি উৎপাদন করে, ফলে কি রোগীটা ভালো হয়ে যায়। ঠিক আছে, ফলে রোগীটা ভালো হয়ে যায়। এখন আসো, এই গ্লুকোজ যে আঙ্গুরে থাকে এটার একটা মজার
কাহিনী আমি তোমাদেরকে বলি, ঠিক আছে? মেডিসিন ওয়ার্ডে একদিন আমার ইভিনিং ডিউটি, কি মেডিসিন ওয়ার্ডে, ওই ওয়ার্ডে মনে করো তোমাদের বয়সী একটা ছেলে ভর্তি, তোমাদের বয়সে তোমাদের থেকে 1-2 বছর বড় হতে পারতো, আমি জানি না বয়সটা কত, খেয়াল নাই, 22 আহ 19, 20 বা 21 এরকম বয়স হবে, অতটা বয়স খেয়াল নাই। তো ভর্তি, তো ভর্তির কারণ কি জানো? রোগীটা ভর্তির কারণ, রোগী ভর্তির কারণ হচ্ছে সে তার 5টা গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া কইরা অসুস্থ হয়ে, ঠিক আছে, ওয়ার্ডে ভর্তি হয়েছে। তো যাই হোক, সকালে ভর্তি হয়েছে, সকালে আমি ছিলাম না, আমি ইভিনিং এ বসেছিলাম ডক্টরস রুমে। তো ইভিনিং এ রোগী ফলো আপ করে ওই রোগীকে দেখে টেকে আমি ডক্টরস রুমে বসে আছি। এখন হঠাৎ বিকালে ফার্স্ট একটা মেয়ে আসলো, সুন্দর, হাতে আঙ্গুর, ঠিক আছে, বলছে ডক্টর আমি একটু এই রোগীটাকে দেখতে যাবো। আমি বললাম ওকে, ইউ ক্যান গো। ও গেল, ও দেখলো। 20 মিনিট পর আরেকটা মেয়ে আসলো, হাতে কি বলতো, আঙ্গুর, ঠিক আছে, ওর হাতেও আঙ্গুর। কাকে দেখতে যাবে? ওই সেম রোগীকে দেখতে যাবে। এভাবে ওর গার্লফ্রেন্ড কয়টা ছিল? 5টা ছিল। 5জনই কি আছে, 5জনের হাতে কি ছিল বলতো? আঙ্গুর ছিল, ঠিক আছে, গ্রেপস ছিল। আর ওরাও জানে, দেখছো, ওরা মনে হয় ইন্টারের স্টুডেন্ট ছিল, ওরা জানে যে গ্লুকোজ কে হচ্ছে গ্রেপ সুগার বলে, এবং আঙ্গুরে যেহেতু গ্লুকোজ আছে, ওদের বয়ফ্রেন্ডটা অসুস্থ হয়ে গেছে, কত প্রেম দেখছো, 5জনই চলে আসছে, 5জনের আঙ্গুর খাওয়াই দিছে। এবং আঙ্গুর খাওয়ানোর পরে বয়ফ্রেন্ডটা কি হয়েছে বলতো? গ্লুকোজ খায়া শক্তি উৎপাদন হয়ে গেছে, হৃষ্টপুষ্ট হয়ে গেছে, ঠিক আছে। এটা মনে রাখবা। তাহলে গ্লুকোজ হচ্ছে গিয়ে তোমার কি, গ্রেপ সুগার বা আঙ্গুরে থাকে। এবারে আসো, এই স্ট্রাকচার গুলো নিয়ে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই, তোমাদের পড়া দরকার নেই, জীবনেও স্ট্রাকচার আসে না, শুধু একটু দেখাই। সেটা হচ্ছে গ্লুকোজ। বলছিলাম কার্বোহাইড্রেট হইতে হলে কি থাকবে বলতো? অ্যালডিহাইড লাগবে, দেখছো, সিএইচও মূলক। তারপর বলছিলাম পলিহাইড্রক্সি অ্যালকোহল, মানে পলিহাইড্রক্সি অনেকগুলো অ্যালকোহল থাকবে, দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা, সবগুলোই কি, অনেকগুলো পলিহাইড্রক্সি, মানে হাইড্রক্সিল গ্রুপ অনেকগুলো আছে, মূলক অনেকগুলো আছে। তাহলে আমি প্রমাণ করতে পারলাম যে এরা হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালকোহল, ঠিক আছে, কার্বোহাইড্রেট পলিহাইড্রক্সি অ্যালকোহল। ডি গ্লুকোজ কাকে বলে? যদি কিনা 5 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার কার্বন, এটা হচ্ছে 1 নাম্বার, এটাকে যদি 1 নাম্বার ধরি, এটা হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার কার্বনে যে হাইড্রক্সিল গ্রুপ বা অ্যালকোহল গ্রুপটা আসবে, ওটা যদি ডানে থাকে ওটা হচ্ছে ডি গ্লুকোজ, ডানে থাকলে ডি গ্লুকোজ। আর যদি বামে থাকে, মানে লেফটে থাকে, তাহলে কি, এল গ্লুকোজ। এটা একটু মনে রাখো, এখান থেকে শুধুমাত্র কোশ্চেন আসে যে কত নাম্বার কার্বনের হাইড্রোক্সিল গ্রুপ ডানে থাকলে ডি গ্লুকোজ। 5 নাম্বার কার্বনের হাইড্রোক্সিল গ্রুপ ডানে থাকলে তোমার হচ্ছে ডি গ্লুকোজ, ডি ফর ডা, ডা ড ডি মনে রাখবা, ঠিক আছে। আর লেফট, এল থেকে লেফট মনে রাখবা। যদি কিনা 5 নাম্বার কার্বনের হাইড্রোক্সিল গ্রুপ লেফটে থাকে বা বামে থাকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার এটা এল গ্লুকোজ। একটু আস্তে কথা বলো, ক্লাস নিচ্ছি। আচ্ছা, সরি। এবার আসো ডাইস্যাকারাইডস। আমি পড়ছিলাম, এতক্ষণ পড়লাম মনোস্যাকারাইড, তাই না, যেগুলো ভাঙলে আমরা মাত্র একটা সরল অণু পাবো। এখন পড়বো কি আমরা? ডাইস্যাকারাইডস। ডাইস্যাকারাইডস ভাঙলে আমরা কয়টা সরল অণু পাবো মনে আছে? এই কয়টা বলো তো? 2টা। ডাইস্যাকারাইড ভাঙলে আমরা 2টা মনোস্যাকারাইড পাবো। কে কে, তারা তারা হ্যান্ড রেজ করো। গুড গুড গুড, আর হ্যান্ড রেজ করা লাগবে না, বুঝছি, বুঝছো। তাহলে ডাইস্যাকারাইড ভাঙলে আমরা 2টা মনোস্যাকারাইড বা 2টা সরল অণু পাবো, ঠিক আছে, 2টা মনো স্যাকারাইডস পাবো, ঠিক আছে। ডাইস্যাকারাইডস ভাঙলে আমরা 2টা মনোস্যাকারাইডস। এই আর হ্যান্ড রেজ করো না, হ্যান্ড রেজ করলে তোমরা দেখতেই অসুবিধা হয়। কেউ হ্যান্ড রেজ করবা না, হ্যান্ড রেজ অফ করো, স্ক্রিনে সমস্যা হয়, ঠিক আছে। তাহলে কি বলো, 2টা মনোস্যাকারাইডস ডাই হবে। এখন উদাহরণ আমি বলছিলাম কোনগুলো আসে পরীক্ষায়, মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ। সেলোবায়োসটা হচ্ছে গিয়ে তোমরা মনে রাখবা। এটা মনে রাখার একটা সুন্দর উপায় আছে, আমি কবিতাটা লিখে দেই। শুভ্র, লম্বা ও মোটা। শুভ্র কি, লম্বা ও মোটা। শুভ্রতে কি হবে দেখো তো, সুক্রোজ। লম্বাতে কি হবে, ল্যাকটোজ। মোটাতে কি হবে, মল্টোজ। আর শুভ্রর সাথে 2টা, একটা সুক্রোজ একটা সেলোবায়োস। এরা কি ডাইস্যাকারাইডের উদাহরণ, বারবার আসে পরীক্ষায়, পরীক্ষায় বারবার আসে। তোমাদের টেকনিক শিখাই দিলাম, ঠিক আছে। আর তোমাদের অলরেডি বলা হয়েছে এরা, এদের উদাহরণগুলো তোমরা পারবে। এরা পানিতে দ্রবণীয় থাকে, ঠিক আছে। এই চিনি কি পানিতে দ্রবণীয় হয় না? অবশ্যই হয়। এরা কি আখে থাকে, ইক্ষু চিনি বলা হয়, ঠিক আছে। আরেকটা জায়গায় সুক্রোজ থাকে, কোথায় জানো, যেটা নিয়ে তোমরা কোশ্চেন বক্সে ঝড় তুলো। আলুতে থাকে হচ্ছে স্টার্চ, আর মিষ্টি আলুতে থাকে হচ্ছে চিনি বা সুক্রোজ। মিষ্টি আলুতে সুক্রোজ থাকে। মিষ্টি আলু আর আলু কিন্তু এক জিনিস না, মনে থাকে জানো, ঠিক আছে। আর বাদ বাকি গুলো দেখবা, বাদ বাকি গুলো খুব সহজ, দেখলেই বুঝবা সুক্রোজের কাজ। হ্যাঁ, ওকে। এবার হচ্ছে ডাইস্যাকারাইড, এগুলো কি ম্যাক্সিমাম কি চিনি না, মিষ্টি বেশি। এগুলোর আপেক্ষিক মিষ্টতা পড়তে হবে। ফার্স্টে পড়তে হবে যে সুক্রোজের আপেক্ষিক মিষ্টতা, আর হচ্ছে স্যাকারিন। স্যাকারিন কি জানো? মেয়েরা ছেলেরা আজকাল যারা ফিটনেসে আছো তারা বুঝবা। জিরো ক্যাল। জিরো ক্যাল কি একটা ওষুধ আছে না, ট্যাবলেট, ছোট ছোট ট্যাবলেট পাওয়া যায়। বিপাশা বসু অ্যাড দিত, মনে আছে? বিপাশা বসু কি, ওর কি ফিগার অনেক ভালো ছিল না? ও যাতে কিনা মোটা না হয় তাই স্যাকারিন খেত।
তো কি দেখাইতো দেখো তো, আমরা যখন এক গ্লাস জুস বানাই ওই অ্যাডে বিপাশা দেখাইতো, বিপাশা বসু, হ্যাঁ, সুন্দর একটা নায়িকা ছিল। যাই হোক, এখন নাই। তো আমাদের সময় নায়িকারা সুন্দর ছিল। যাই হোক, এটা কি বলো, এটা হচ্ছে তোমার একটা শরবত। শরবতের ভিতরে যখন চিনি মিশাই, আমাদের কমপক্ষে 2-3 চামচ চিনি মিশাইতে হয়, ঠিক আছে? তাহলে চিনির কি আপেক্ষিক মিষ্টতা কিন্তু স্যাকারিনের থেকে কম। কারণ কি জানো, স্যাকারিন কি জিরো কল, জিরো কল বিপাশা বসু দেখাইতো একটা মাত্র ট্যাবলেট ছেড়ে দিছে, একটা মাত্র ট্যাবলেটেই কিন্তু 2-3 চামচ চিনির স্বাদ পেয়ে যাচ্ছে। তাহলে স্বাদের দিক থেকে সুক্রোজ বা চিনির থেকে স্যাকারিনের মিষ্টতা অনেক বেশি। এটা পরীক্ষায় লাগবে, ঠিক আছে? এটা আশা করি তোমরা বুঝছো। এবারে আসো পোল কোশ্চেন 1। পোল কোশ্চেন অলরেডি বলে ফেলছি ভাইয়া, পোল কোশ্চেন 1 লঞ্চ করে দেন। 30 সেকেন্ড টাইম পাবা, বেশি টাইম পাবা না, তাড়াতাড়ি আনসার দেওয়ার ট্রাই করবা প্লিজ। কারণ হচ্ছে স্লাইড অনেকগুলো, পোল অনেকগুলো, আমাকে শেষ করতে হবে সুন্দর মতো। আমি ট্রাই করব, তোমাদেরকে কথা দিচ্ছি, যতটা সহজ করে বোঝানো সম্ভব তোমাদের মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়। ওকে, তাড়াতাড়ি আনসার করো। ভেরি গুড, 94% সঠিক আনসার দিছো। 6টা, হ্যাঁ 6টা। গ্লুকোজ, গ্লুকোজ হচ্ছে কি একটা মনোস্যাকারাইড, এতে সরল অণু থাকবে একটা, বাট এতে কার্বন থাকবে 6টা, ঠিক আছে? মনে থাকে যেন। ওকে, প্রথম ছকে, হ্যাঁ, 3 থেকে 10টা অণু থাকে। উদাহরণগুলো লাগবে র্যাফিনোজ, ভার্বাকোজ, এই দুইটা উদাহরণ আগের বইতেই ছিল। অলিগোস্যাকারাইড উদাহরণ র্যাফিনোজ আর ভার্বাকোজ, এই দুইটা পড়বা এমসিকিউর জন্য। আর স্ট্যাকিওজ, এটা হচ্ছে নতুন বইতে আসছে, নিউ বুকে স্ট্যাকিওজ লেখা আছে। তো নিউ বুকে যেটা আসে ওটা কিন্তু মেডিকেল বা ডেন্টালে এই কোশ্চেনটা চলে আসতে পারে। তাই যারা মেডিকেল বা ডেন্টালে খুব সুন্দর ভালো রেজাল্ট করতে চাও তারা স্ট্যাকিওসটাও পড়বা, ঠিক আছে? অলিগোস্যাকারাইডের এক্সাম্পল হিসেবে। হ্যাঁ, এগুলো মুখস্থ করার জিনিস, এগুলো একটু দেখবা, বোঝার কিছু নাই। এবারে আসো পলিস্যাকারাইড। ভাইয়া কি বলছিল, পলিস্যাকারাইডে কয়টা সরল অণু থাকবে মনে আছে? ভাইয়া বলছিল পলিস্যাকারাইডে 10-এর বেশি সরল অণু থাকবে। কয়টা? 10টার বেশি সরল অণু থাকবে, বা 10টার বেশি কি থাকবে? মনোস্যাকারাইড থাকবে, মনোস্যাকারাইড থাকবে, ঠিক আছে? 10টার বেশি কি থাকবে? মনোস্যাকারাইড থাকবে। এবারে আসো, সেটা হতে পারে 11টা, সেটা হতে পারে 12টা, সেটা হতে পারে 13টা, সেটা হতে পারে 1000টা, সেটা হতে পারে 1,00,000টা, সেটা হতে পারে 1200টা, সেটা হতে পারে 12,000টা। মানে 10-এর বেশি হইলেই 12,00,000টা হতে পারে। 10-এর বেশি হইলে ওগুলোকে কি বলবো আমরা? পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট পড়তে হবে। আমি বলছি অলরেডি স্টার্চ, এবার দেখছো স্টার্চের বাংলা কি? শ্বেতসার। গ্লাইকোজেন, সেলুলোজ, এবং সেলুলোজ থাকলে একটা জিনিস আমরা অলওয়েজ জানি সাথে চলে আসে, সেটা হচ্ছে হেমিসেলুলোজ। তাহলে পলিস্যাকারাইডের প্রকারভেদটা আমি একটু বুঝাই। পলিস্যাকারাইড মূলত হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে গাঠনিক পলিস্যাকারাইড, যেগুলো হচ্ছে উদ্ভিদের কোষের গঠন তৈরি করে। আর একটা হচ্ছে সঞ্চিত পলিস্যাকারাইড, যেগুলো হচ্ছে উদ্ভিদ দেহে সঞ্চিত হয়ে একটা মন্ড সৃষ্টি করে, বা একটা মাস সৃষ্টি করে, একটা বোলাস সৃষ্টি করে। কি সৃষ্টি করে? মন্ড সৃষ্টি করে। সঞ্চিত পলিস্যাকারাইড কি? যেগুলো সঞ্চিত হয়ে কি সৃষ্টি করবে? মন্ড সৃষ্টি করবে। কি মন্ড তো বুঝছো, একটা দলা সৃষ্টি করবে। একদম খাঁটি বাংলা ভাষায় বলে দিলাম, হ্যাঁ, দলা তো বুঝো, একটা বলের মতো সৃষ্টি করবে। আর গাঠনিক কি? এগুলো হচ্ছে কোষ প্রাচীরের উপাদান সৃষ্টি করবে। তাহলে গাঠনিক পলিস্যাকারাইড কি? সেলুলোজ। সেলুলোজ কিসের কোষ প্রাচীর গঠন করে? উদ্ভিদের কোষ প্রাচীর গঠন করে সেলুলোজ। তাহলে সেলুলোজ কি করে বলতো? উদ্ভিদের কোষ প্রাচীর গঠন করে, ঠিক আছে? তাই এরা গাঠনিক হচ্ছে পলিস্যাকারাইড। আর কাইটিন কি করে বলতো? কাইটিন হচ্ছে, এটাও কোষ প্রাচীর গঠন করে, বাট ছত্রাকে। কাইটিন হচ্ছে ছত্রাকে পাওয়া যায়, ছত্রাকে কোষ প্রাচীর এরা গঠন করে, ঠিক আছে? মনে থাকবে। আর সঞ্চিত পলিস্যাকারাইড কি? কি বললাম? মন্ড সৃষ্টি করবে সঞ্চিত থেকে। তাহলে স্টার্চ, স্টার্চের বাংলা কি দেখো তো? শ্বেতসার। এরা কিসে থাকবে? স্টার্চ, আমি বারবার বলতেছি, আলুতে থাকে, ধানে থাকে, হ্যাঁ। গ্লাইকোজেন কিসে থাকবে? লিভার থাকবে, মাংসে থাকবে। এই লিভারটা কি একটা দলা পাকানোর মতো জায়গা না? বুঝতেছো? তাহলে এগুলো থাকবে। এবার আসো এগুলো ইন ডিটেলস পড়ি। ফার্স্টে পড়বো হচ্ছে আমরা শ্বেতসার বা স্টার্চ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শ্বেতসার বা স্টার্চ এটা কিসে থাকে বলতো? উদ্ভিদে থাকে। কিসে থাকে? উদ্ভিদে। এটা মনে রাখার একটা টেকনিক আছে। শ্বেতসার যে পলিস্যাকারাইডটা, এটা সঞ্চিত খাদ্য। এটা কি একটা সঞ্চিত পলিস্যাকারাইড? কারণ এটা বোলাস গঠন করে। আলুতে দেখছো আলুর ছবি, আলু কি একটা মন্ডর মতো বলের মতো তৈরি করছে না? তাহলে এরা কি? সঞ্চিত পলিস্যাকারাইড। এরা কি? সঞ্চিত পলিস্যাকারাইড।
এবং এরা মেইনলি কি আলু কি একটা উদ্ভিদ না? আরো মনে রাখার উপায় আছে, শ্বেতসার, সার কথাটা আছে দেখছো, সার। সার কিসে দাও, উদ্ভিদে দাও না প্রাণীতে দাও? সার দেওয়া হয় কি, উদ্ভিদে দেওয়া হয়। তাহলে এভাবে মনে রাখবা যে শ্বেতসার কিসে থাকে, উদ্ভিদে থাকে। ঠিক আছে, এখান থেকে অবজেক্টিভে আসে স্টার্চ ভাঙলে দুইটা উপাদান পাই, অ্যামাইলোজ, একটা অ্যামাইলোপেকটিন। আর ভাইয়া বলছিলাম যে শ্বেতসারের ভিতরে আমরা কি পাবো, অসংখ্য অণু পাবো, 10-এর বেশি, অসংখ্য অণু পাবো, 10-এর বেশি থাকতে হবে। কারণ শ্বেতসার ভাঙলে আমরা দুইটা উপাদান পাই, একটা হচ্ছে অ্যামাইলোজ আর একটা অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজে আমরা যে সরল অণু পাই, সরল অণু কি গ্লুকোজ, কয়টা পাই, 200 থেকে 1000টা, দেখছো 10-এর বেশি না? আর অ্যামাইলোপেকটিনে আমরা কয়টা পাই দেখো তো, 2000 থেকে 2 লাখটা গ্লুকোজ অণু পাই। এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন, সব থেকে ইম্পর্টেন্ট, স্টার্চ ভাঙলে আমরা কি কি পাই? স্টার্চ ভাঙলে হচ্ছে আমরা পাই অ্যামাইলোজ পাই আর অ্যামাইলোপেকটিন পাই। স্টার্চ ভাঙলে আমরা কি পাই, কি কি পাই, অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন পাই। এবং এদের ভিতরে অ্যামাইলোজে হচ্ছে 200 থেকে 1000টা গ্লুকোজ অণু থাকে, আর অ্যামাইলোপেকটিনে 2000 থেকে 2 লাখ অণু থাকে, তাই না, 10-এর বেশি। এগুলো লাগবে। আর স্টার্চ থাকে কিসে, আলুতে। স্টার্চ থাকে কিসে, আলুতে। স্টার্চ কিন্তু মিষ্টি আলুতে থাকে না, এই জন্য স্টার্চ কি হয়, স্বাদহীন হয় বা মিষ্টিহীন হয়। আর মিষ্টি আলুতে কি থাকে বলো, চিনি থাকে, সুক্রোজ থাকে। ক্লিয়ার হয়েছে? এবারে আসো, স্টার্চ থেকে একটা ধর্ম পড়তে হবে আমাদের। স্টার্চকে আমরা যদি আয়োডিনের সাথে মিশাই তাহলে ব্লু কালার ধারণ করে। কি কালার ধারণ করে, ব্লু কালার। ভাইয়া অবজেক্টিভে বারবার আসে, স্টার্চ আয়োডিনের সাথে, তুমি যদি ভাত চটকায়, আলু চটকায় যদি আয়োডিনের সাথে মিশাও, দেখবে যে ওটা নীল কালার ধারণ করছে। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। আর বললামই তো, স্টার্চ কি গন্ধহীন, বর্ণহীন, মিষ্টি না, মানে স্বাদহীন, বুঝছো তাই না? আর উদ্ভিদের সঞ্চিত খাদ্য স্টার্চ অলরেডি তোমাদের পড়ানো হয়েছে। ঠিক আছে, এবারে আসো, স্টার্চ ভাঙলে কি কি পাই? স্টার্চ ভাঙলে আমরা পাই বলছিলাম অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন। এদের ভিতরে দেখো, স্টার্চ যেটা, এটা হচ্ছে অশাক শৃঙ্খল। মানে কি, এদের কোনো শাখা নাই। এটা কেমন যেন দেখতে, এই যে দেখো একটা অশাক শৃঙ্খল, টান, একটা সুতার মতো, জাস্ট একটা সরল সুতা। আর অ্যামাইলোপেকটিনটা কি, এদের ভিতরে শাখা আছে। কি আছে, শাখা আছে। এই যে একটা সরল সুতা, উপরে একটা শাখা আছে, দেখছো একটা শাখা বের হয়েছে। এখন বলো তো, একটা সুতা বা একটা সুতা তৈরিতে কয়টা বন্ধন দরকার? এক ধরনের বন্ধন দরকার, আলফা 1,4 বা 1,4 বন্ধন দরকার। কি দরকার, 1,4 দরকার। আর দেখো, যেটায় শাখা আছে, এরা শাখান্বিত, যেটার ভিতরে শাখা আছে, ওই শাখাটা বানানোর জন্য 1,4 বন্ধন তো এই সরল শিকলটা তৈরি করলো। তাহলে ভার্টিক্যালি, লম্বভাবে যে শাখাটা হলো, ওরা কি তৈরি করবে, এখানেও একটা বন্ধন হবে, ওটা হচ্ছে 1,6 বন্ধন। কি বন্ধন, 1,6 বন্ধন। শাখা থাকলে সবসময় বেশি বন্ধন থাকবে। তাহলে অ্যামাইলোপেকটিনের শাখা আছে, তাই এখানে কি দুইটা বন্ধন থাকবে, 1,4 1,6। আর অ্যামাইলোজে শাখা থাকবে না, তাই এটাতে আমরা কি বন্ধন পাবো বলো, 1,4 বন্ধন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট পার্ট আমরা কি পাইলাম, শ্বেতসারকে যদি কিনা আয়োডিনের সাথে আমরা বিক্রিয়া করে, আমরা কি নীল বর্ণ ধারণ করে। তাহলে আমরা সঞ্চিত পলিস্যাকারাইড পাইছিলাম কয়টা, দুইটা, একটা শ্বেতসার আর হচ্ছে গ্লাইকোজেন। তাহলে আমরা গ্লাইকোজেনটা একটু পড়ে ফেলি। গ্লাইকোজেন, শ্বেতসার কোথায় থাকে বলো, উদ্ভিদে। গ্লাইকোজেন মুখস্থ করে ফেলবা, গ্লাইকোজেন থাকে উল্টাটা, গ্লাইকোজেন থাকে প্রাণীতে। এখানে কি মাংসের ছবি দেওয়া আছে, তাহলে কোথায় কোথায় থাকবে, মাংসতে থাকবে আর হচ্ছে লিভার বা যকৃতে থাকবে। কোথায় থাকবে, মাংসতে থাকবে আর হচ্ছে যকৃতে থাকবে। এবারে আসো, এটার সাথে আর শ্বেতসারের সাথে একটা পার্থক্য আছে। শ্বেতসার যদি আয়োডিনের সাথে মিশাইতাম, আমরা কি পাইছিলাম, নীল বর্ণ পাইছিলাম। আর গ্লাইকোজেনের সাথে যদি আয়োডিনের সাথে মিশাও, আমরা কি পাবো, লাল বা লালচে বর্ণ, লাল মনে রাখো। তাহলে এটা একসাথে আমরা লিখে দেই। ঠিক আছে, একসাথে লিখে দেই। এখানে স্টার্চ যদি আয়োডিনের সাথে মিলাও, কি পাবো বলতো, এটা হচ্ছে চমক। একসাথে লিখা দিলে বই খুঁজতে সমস্যা হয় না, আর বইতেও লিখে, তোমার তো খাতা আছে, লিখে রাখো না। আর গ্লাইকোজেন যদি আয়োডিনের সাথে মিলাও, তাহলে কি কালার হবে বলতো, রেড বা লাল, মানে হচ্ছে লালচে বেগুনি আর কি। ঠিক আছে, এই দুইটা থেকে কিন্তু কোশ্চেন আসে ভাইয়া। আর গ্লাইকোজেন কি আমরা বললাম, প্রাণীতে সঞ্চিত কার্বোহাইড্রেট, প্রাণীতে সঞ্চিত পলিস্যাকারাইড। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, প্রাণীতে সঞ্চিত পলিস্যাকারাইড কি, গ্লাইকোজেন, কিসে কিসে থাকে, লিভার আর মাংসতে। তাহলে দেখো, আমাদের দুইটা সঞ্চিত পলিস্যাকারাইড শেষ, একটা হচ্ছে স্টার্চ বা সেলুলোজ, একটা হচ্ছে স্টার্চ বা শ্বেতসার, আর একটা হচ্ছে তোমার গ্লাইকোজেন। তাহলে গাঠনিকটা বাকি আছে। গাঠনিক আমি কি পড়ছিলাম বলতো, সেলুলোজ। গাঠনিক হচ্ছে সেলুলোজের বর্ণনাটা তোমাদের বইতে আসে। এখন অবজেক্টিভে কিভাবে আসে, খুব ইম্পর্টেন্ট। সেলুলোজ অলরেডি বলছি, বিভিন্ন উদ্ভিদের খোসায় ঘাসে থাকে, এরা কি মিষ্টি না। হ্যাঁ, উদ্ভিদের প্রধান গাঠনিক উপাদান, এই উদ্ভিদের প্রধান অংশ কি বলতো,
সেল ওয়াল বা কোষ প্রাচীর। উদ্ভিদের প্রধান অংশ কি বলতো? সেল ওয়াল বা কোষ প্রাচীর। তাহলে এটার ভিতরে কি সেলুলোজ পাইছিলাম? তাহলে দেখো তো উদ্ভিদ কোষের 90 ভাগই কি, দেখো তো সেলুলোজ। ভেরি ইম্পর্টেন্ট। আসে, এবারে আসো, সেলুলোজ আয়োডিনের সাথে বিক্রিয়া করে কোনো বর্ণ গঠন করে না। সেলুলোজ আয়োডিনের সাথে বিক্রিয়া করে কোনো বর্ণ গঠন করে না, এটা কিন্তু পরীক্ষায় আসে। তাহলে এই চমকটাও আমরা একসাথে লিখে দেই, তাই না? সেলুলোজ মিষ্টি না, উদ্ভিদে থাকে গাঠনিক উপাদান, সঞ্চিত না কিন্তু, কি গাঠনিক উপাদান। কারণ সেল ওয়াল গঠন করে বা কোষ প্রাচীর গঠন করে কে? সেলুলোজ। এবারে আসো, তাহলে এটা একটু লিখে দেই। গ্লাইকোজেন এক 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 স্লাইডে লিখে দেই। আর সেলুলোজটা কি ছিল বলতো? সেলুলোজ যখন আয়োডিনের সাথে বিক্রিয়া করে কি হয় বলো? কোনো কালার দেয় না। এখান থেকে ভার্সিটিতে কোশ্চেন হবে, মাস্ট হবে, বা মেডিকেলে কোশ্চেন হবে, মাস্ট হবে, লিখে রাখো। ঠিক আছে, ক্লিয়ার হইছে? এগুলো কিন্তু আসবে। এখন দেখো সেলুলোজের কাজ একটু লাগবে, এখান থেকে কোশ্চেন আসে। অলরেডি বলে ফেলছি, কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত। তার মানে কি, বিভিন্ন ধরনের উদ্ভিদ দিয়ে আসবাবপত্র তৈরি করে না, তাহলে তখন সেলুলোজ লাগে। একটা বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট, নাইট্রেট বিস্ফোরক, বোমা তৈরিতে সেলুলোজ ব্যবহার করা হয়। নাইট্রেট বিস্ফোরক তোমরা কেমিস্ট্রিতে পড়ছো না? টিএনটি। টিএনটি মানে কি? ট্রাইনাইট্রোটলুইন। এটা হচ্ছে এক ধরনের বোমা। হ্যাঁ, এটা তৈরিতে সেলুলোজ ব্যবহৃত হয়। এটা জেইউতে একবার আসছে, ডিইউতে একবার আসছে, জেএনইউতে একবার আসছে, এগ্রিকালচারে আসছে। ঠিক আছে, আর মেডিকেল ডেন্টালে তো আসবেই। মেডিকেল ডেন্টালে এটা কেন যেন খুব আসে, হ্যাঁ, সব জায়গায় আসে। যে ট্রাই নাইট্রেট বিস্ফোরকে কোন ধরনের কার্বোহাইড্রেট ব্যবহার করা হয়? উদাহরণ কি হবে? সেলুলোজ। ওকে। গ্লাইকোজেনের ব্যবহার অলরেডি বলছি, এরা যকৃৎ বা মাংসপেশিতে জমা থাকে। ঠিক আছে, পেশিতে জমা থাকে, তাই না? এরা পেশিতে জমা থেকে কি, ভবিষ্যতে যদি তোমার আমাদের দরকার হয়, কি দরকার হয় ভবিষ্যতে, যদি শক্তির দরকার হয়, তখন এখান থেকে আমরা গ্লাইকোজেন পাই বা শক্তি পাই গ্লাইকোজেন থেকে। মনে করো যে না খেয়ে আসো তোমার মাংসে, এবং মনে করো যে তুমি ভাত খাও না, কিছু খাও না, 10 দিন না খেয়ে আসো, মানুষ বেঁচে থাকতে পারে। কিভাবে বেঁচে থাকতে পারে? কারণ মানুষের মাংসপেশি এবং যকৃতে অলরেডি আল্লাহ কার্বোহাইড্রেট দিয়ে দিছে, কি হিসেবে? গ্লাইকোজেন হিসেবে। তখন ওই গ্লাইকোজেনটা তোমার শক্তি উৎপন্ন করে তোমাকে বাঁচায় রাখবে। ঠিক আছে, বলছি তো গ্লাইকোজেন সঞ্চিত খাদ্য কিসের? প্রাণীর। এই যে মাংস আছে, মাংসতে থাকে, লিভারে থাকে, মনে রাখতে হবে। ঠিক আছে, এবারে পড়বো হচ্ছে আমরা অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে, মনে রাখো, এটা হচ্ছে একটা ছোট অণু। কি অণু? ছোট অণু বা একক অণু। কি অণু? একক অণু বা ছোট অণু। এই কথাটা মনে রাখো, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে একটা একক অণু বা ছোট অণু। তাহলে আমি কি বলেছিলাম? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে একটা ছোট অণু বা একক অণু। কি? ছোট অণু বা একক অণু বা ইউনিট। কি? ছোট অণু বা একক অণু বা ইউনিট। তাহলে কিসের একক অণু এরা? এরা হচ্ছে প্রোটিনের একক অণু। তার মানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। তাহলে প্রোটিনের একককে বলো, প্রোটিনের একককে অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিডকে যদি আমরা এ দিয়ে চিন্তা করি, অনেকগুলো, অনেক ধরনের অ্যামাইনো অ্যাসিড একসাথে মিলিত হয়ে কি তৈরি হবে? অনেক ধরনের অ্যামাইনো অ্যাসিড একসাথে মিলিত হয়ে কি তৈরি হবে বলো? অনেক ধরনের অ্যামাইনো অ্যাসিড একসাথে মিলিত হয়ে কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে। ভাইয়া প্রোটিনটা তাহলে কি বলো? বড় অণু। এটা একটু মনে রাখো, একটু পরে লাগবে, একটু সবাই মাথার ভিতর রাখো। প্রোটিন অণু কি? বড় অণু। আর অ্যামাইনো অ্যাসিড কি? প্রোটিন ভাঙলে যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র একক অণু পাওয়া যায়, ওগুলো কি? অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এখন আসো, কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড মিলে প্রোটিন গঠিত হয়? 20টা বা 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে হচ্ছে তোমার প্রোটিন গঠিত হয়। এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে প্রোটিন গঠিত হয়? আমি লিখে দেই, 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে প্রোটিন গঠিত হয়। ঠিক আছে, এবার এই অ্যামাইনো অ্যাসিড গুলো যে একটা আরেকটার সাথে যুক্ত হইলো, যোগ যোগ দিলাম, তাই না? এই যোগগুলো কি বলতো? বন্ধন। তাহলে একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে বন্ধনটা তৈরি করে, এই বন্ধনটার নাম হচ্ছে পেপটাইড বন্ধন। কি বন্ধন? পেপটাইড বন্ধন। তাহলে যোগ যোগ দিলাম, একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে যে বন্ধনের মাধ্যমে প্রোটিন তৈরি করে, ওই বন্ধনটার নাম কি? পেপটাইড বন্ধন। ভাইয়া এটাও কিন্তু এমসিকিউ তে আসে, যে পেপটাইড বন্ধন কার কার ভিতরে বন্ধন তৈরি করে। খুব সহজ কোশ্চেন, বাট তোমরা এই চ্যাপ্টারটা ক্লিয়ার না হলে যাও। ঠিক আছে, তাহলে পেপটাইড বন্ধন কি বলো? দুইটা অ্যামাইনো অ্যাসিডের ভিতরে বন্ধন। তাহলে এরকম 20 ধরনের বা 20টা অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে কি তৈরি করে বলতো? প্রোটিন তৈরি করে। তাহলে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে ছোট অণু, প্রোটিন কি? বড় অণু। এবার আসো আরেকটা কোশ্চেন, অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যামাইনো অ্যাসিডে কি কি থাকে? অ্যামাইনো অ্যাসিডের ভিতরে একটা কার্বন থাকে। কার্বনের কয়টা হাত থাকে বলতো? 4টা হাত থাকে। কার্বনের কয়টা হাত থাকে? 4টা হাত থেকে। 4টা হাতে ডিফারেন্ট ডিফারেন্ট
কার্যকরী মূলক বা গ্রুপ থাকে, একটা থাকে কার্বক্সিলিক মূলক, আর একটা থাকে হচ্ছে মূলক, কি মূলক? অ্যামাইনো মূলক। আর একটাই থাকে হচ্ছে হাইড্রোজেন, আর একটাই থাকে কি দেখো তো অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকটাই কি লিখছে দেখো তো আর, অ্যালকাইল মূলক কি এখানে আর লিখছে। পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসতে পারে, যেহেতু দেখো চারটা অপশন যেসব জায়গায় আছে ওইসব জায়গা থেকে কিন্তু এমসিকিউ আসা অনেক ইজি। একবার কোশ্চেন আসছিল যে অ্যামাইনো অ্যাসিডের নিচের কোনটি থাকে না, দিয়ে দিছিল কার্বক্সিলিক মূলক, দিয়ে দিছিল হাইড্রোজেন, দিয়ে দিছিল অ্যামাইনো মূলক, দিয়ে দিছিল আর একটা কি বলতো, আর একটা দিয়ে দিছিল হাইড্রোক্সিল মূলক। তাহলে হাইড্রোক্সিল মূলক কি আমরা অ্যামাইনো অ্যাসিডে পাইছি? পাই নাই। ঠিক আছে, তাহলে অ্যামাইনো অ্যাসিডে কি কি মূলক থাকে? অ্যামাইনো মূলক থাকে, NH2 থাকে, হাইড্রোজেন থাকে, অ্যালকাইল মূলক থাকে, আর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড থাকে। এখান থেকে কোশ্চেন আসবে, শিওর থাকো, শিওর। অ্যামাইনো অ্যাসিডের কাজ, ঠিক আছে, আমি বারবার বলছি অ্যামাইনো অ্যাসিড কি একটা ছোট অণু, এরকম অসংখ্য অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। কি তৈরি করে? প্রোটিন। তাহলে কি এর মেইন কাজ কি বলতো? প্রোটিন সংশ্লেষণ। সংশ্লেষণ মানে কি বলতো? তৈরি করা। সংশ্লেষণ করা মানে কি? তৈরি করা। তাহলে অ্যামাইনো অ্যাসিড কি করবে বলতো? প্রোটিন তৈরি করবে। অ্যামাইনো অ্যাসিড কি করবে? প্রোটিন তৈরি করবে। এবারে দেখো প্রোটিনের যা যা কাজ সবকিছুই অ্যামাইনো অ্যাসিডের কাজ, কারণ প্রোটিন তো তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে। তাহলে প্রোটিনের কাজ কি দেখো তো? জীবদেহ গঠন করা। দেখছো? জীবদেহ গঠন করা। একটা জিনিস মনে রাখবা, আজকে পুরা ক্লাসে লাগবে, প্রোটিন কি কি গঠন করে শরীরে? প্রোটিন শরীরে গঠন করে হচ্ছে এনজাইম। তাহলে এনজাইম কি দিয়ে গঠিত? প্রোটিন দিয়ে গঠিত। 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 আর একটা জিনিস মনে রাখবা, হরমোন। হরমোন কি দিয়ে গঠিত? প্রোটিন দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত? প্রোটিন দিয়ে গঠিত। তাহলে একটু পরে আমরা যখন প্রোটিন পড়বো, অ্যামাইনো অ্যাসিডের কাজ আর প্রোটিনের কাজ হয়ে গেল না? একটু দেখো তো, অ্যামাইনো অ্যাসিডের কাজ কি? প্রোটিন সংশ্লেষণ করা। তার মানে কি? এনজাইম, হরমোন, অ্যান্টিবডি সংশ্লেষণ করা। কারণ কি? এনজাইম, হরমোন, অ্যান্টিবডি কি? এরা কি? এরা হচ্ছে, এরা কি? এরা হচ্ছে প্রোটিন। এরা কি? প্রোটিন। ঠিক আছে, তাহলে অ্যামাইনো অ্যাসিডের যা কাজ প্রোটিনেরও তাই কাজ। তো শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড কি করবে? প্রোটিন সংশ্লেষণ করবে। এছাড়া এনজাইম, হরমোন, অ্যান্টিবডি এগুলো সংশ্লেষ করবে কে? প্রোটিন তথা অ্যামাইনো অ্যাসিড, কারণ প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত। জীবদেহ গঠন কে করবে? প্রোটিন। এবং প্রোটিন কে গঠন করে? অ্যামাইনো অ্যাসিড। তাহলে জীবদেহ গঠনেও কি অ্যামাইনো অ্যাসিড কাজ করে। বোঝা গেছে? এই যে এনজাইম, হরমোন, এনজাইমটা আলাদাভাবে মনে রাখো, একটু পরে আসবে, কারণ এনজাইম আর প্রোটিন একটু পরে আমরা পরপর পড়াবো। একদম এনজাইম আর প্রোটিনের বৈশিষ্ট্য কিন্তু হয়ে গেল, মানে সব কাছাকাছি ধরনের বৈশিষ্ট্য। ঠিক আছে, এবারে আমরা পড়বো হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের শ্রেণী বিভাগ। ভাইয়া এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবেই। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে দুই প্রকার। কয় প্রকার অ্যামাইনো অ্যাসিড? দুই প্রকার। একটা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, মানে আবশ্যক, শরীরের জন্য অবশ্যম্ভাবী। আর হচ্ছে অনত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, যেটা শরীরের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। কারণ কি জানো? অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড তাদের বলে যারা দেহের ভিতরে তৈরি হয় না। সংশ্লেষ মানে হচ্ছে তৈরি হওয়া। তাহলে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কি? দেহের ভিতরে তৈরি হয় না। তাহলে আমাদের কি করতে হয় বলতো? আবশ্যক ভাবে বা অত্যাবশ্যক ভাবে মাংস, ডিম থেকে এই অ্যামাইনো অ্যাসিড গুলো নিতে হয়। এই জন্য এদেরকে বলে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, কারণ এরা কি দেহের ভিতরে তৈরি হয় না। এরা দেহের ভিতরে তৈরি হয় না, তাই অত্যাবশ্যকীয় ভাবে আমাদের বাইরে থেকে নিতে হয়, তাই এদের বলা হয় অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। আর অনত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কি? এরা হচ্ছে দেহের ভিতরে সংশ্লেষিত হইতে পারে, তাই এটা বাইরে থেকে নেওয়ার কোনো আবশ্যকতা ওরকম নাই। ঠিক আছে, এখন এখান থেকে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে কয়টা? অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকেই কোশ্চেন আসবে, কয়টা? এই কোশ্চেনটা আসে যে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টা? ভাইয়া 10টা। বড়দের জন্য হচ্ছে 8টা। বড়দের জন্য কয়টা? অ্যাডাল্টদের জন্য কয়টা দেখো তো, আমি লিখে দিচ্ছি 8টা। আর ছোটদের জন্য হচ্ছে 10টা। তাহলে মোট কয়টা হলো? 10টা। ছোটদের জন্য এক্সট্রা 2টা আছে, একটা আর্জিনিন, একটা হিস্টিডিন। আর বড়দের জন্য আছে, একবার দেখি তারপর আমরা কবিতা দিয়ে মনে রাখবা। লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মিথিওনিন, থ্রিওনিন, ভ্যালিন, ফিনাইলঅ্যালানিন, ট্রিপ্টোফ্যান। এগুলো কি বলো? অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টা? 10টা। কিন্তু ভাইয়া তোমরা একটা ভুল করো, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড 10টা ঠিক আছে, কিন্তু কত, একটা কোশ্চেন আসে তোমাদের, কত ধরনের অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন গঠিত হয়? মনে আছে? কয়টা দেখো তো? 20টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন গঠিত হয়, তাই দুইটা কিন্তু আলাদা। সেটা হচ্ছে প্রোটিন গঠিত হয় হচ্ছে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড দিয়ে। প্রোটিন গঠিত হয় কি দিয়ে বলো? 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন গঠিত হয় হচ্ছে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন গঠিত হয়। কিন্তু অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টা? 10টা। এই জায়গায় তোমরা প্যাচ লাগো, ঠিক আছে? এই প্যাচটা লাগা যাবে না। আরেকটা প্যাচ লাগে, সেটা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড যে 10টা, এই 10টার নাম মনে রাখতে হবে। মনে রাখার জন্য আমি একটা কবিতা দিয়ে দেই, একদম লিখে দেই,
তোমাদের একদম মনে থাকবে, ঠিক আছে? দেখো আমি লিখি তৃপ্তি ও আইরিন। টেকনিক টেকনিক যত শিখবে তত ভালো। তৃপ্তি ও আইরিন ম্যাথে ভালো, কেমন? তাই তারা লাল লাল 3 পিস পেল। তাহলে কি বলতো কবিতাটা কি? তৃপ্তি ও আইরিন ম্যাথে ভালো, তাই তারা লাল লাল 3 পিস পেল। এগুলো কি অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড মনে রাখার কাজ। তৃপ্তিতে কি দেখো তো? ট্রিপ্টোফ্যান। তৃপ্তিতে কি? ট্রিপ্টোফ্যান। আইরিনে কি দেখো তো? আইসোলিউসিন। কি দেখো তো? মিথিওনিন। ইজি না? ভালোতে কি দেখো তো? ভ্যালিন। তাই কিছু নাই। লাল লালে কি দেখো? লাইসিন, আর একটা হচ্ছে কি তোমার লিউসিন। তারপরে 3 পিসে কি দেখো তো? থ্রিওনিন। আর পেলোতে কি দেখো তো? ফিনাইল অ্যালানিন। ফিনাইল অ্যালানিন বানানটা হচ্ছে এটা, ঠিক আছে? ফিনাইল অ্যালানিন বানান কি? পি দিয়ে শুরু হয়, তাই পেলোতে হচ্ছে আমরা ফিনাইল অ্যালানিন এভাবে মনে রাখবো, ঠিক আছে? তাহলে অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড কয়টা? আমরা 8টার নাম মুখস্থ করলাম। আর শিশুদের এক্সট্রা 2টা থাকে, ওই 2টা কি? আর্জিনিন আর হিস্টিডিন। কি মনে রাখবা? আর্জিনিন, হিস্টিডিন। এটা মনে রাখার একটা উপায় আছে, আহ। শিশুরা আহ করে, তাই না? ওদের যদি মাইট দেওয়া বা ওদের যদি দাঁতে ব্যথা হয়, শরীরে যদি কোথাও ব্যথা হয়, কি বলে? আহ, তাই না? তাহলে আর্জিনিন আর হিস্টিডিন শিশুদের জন্য এক্সট্রা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। তাহলে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আমাদের পুরো মুখস্থ হয়ে গেছে। তৃপ্তি ও আইরিন ম্যাথে ভালো, তাই তারা লাল লাল 3 পিস পেল, তাই না? তৃপ্তিতে ট্রিপ্টোফ্যান, আইরিনে আইসোলিউসিন, ম্যাথে হচ্ছে মিথিওনিন। আবার দেখো তোমরা মিলাই নাও, ভালোতে ভ্যালিন, লালে লাইসিন, আর একটা লালে লিউসিন, 3 পিসে থ্রিওনিন, আর পেলোতে কি? ফিনাইল অ্যালানিন। এখান থেকে কোশ্চেন মাস্ট আসবে, মাস্ট, ঠিক আছে? এমসিকিউ তে। আর তোমাদের এইচএসসি তেও এমসিকিউ তে এখান থেকে আসবে। ওকে, এবারে আসো পোল কোশ্চেন 2। তোমরা এটা আনসার করে দাও, প্রোটিন থেকে মোট কত ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়? ঠিক আছে, সবাই আনসার করে দাও। আশা করি সবাই সঠিক আনসার করবা, ঠিক আছে? প্রোটিন থেকে মোট কতটা অ্যামাইনো? 30 সেকেন্ডের ভিতর আনসার করো, যাতে তাড়াতাড়ি আমরা আগাইতে পারি। এরপরে হচ্ছে আমরা প্রোটিন পড়ব। অনেক বড় একটা চ্যাপ্টার। আমি আমার সর্বাত্মক চেষ্টা করছি তোমাদেরকে, আমরা শুধু আমি না, ডেফিনেটলি অন্য অন্য যে টিচাররা আছে, আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে কিনা সর্বাত্মক সহজ করে তোমাদের সামনে উপস্থাপন করা যায়। ভেরি গুড, 93% সঠিক আনসার দিছো। সেটা হচ্ছে 20 ধরনের বা 20টি অ্যামাইনো অ্যাসিড মিলিত করে হচ্ছে আমরা প্রোটিন পাই, ঠিক আছে? ওকে, তাহলে পারছো। এবারে আমরা পড়বো প্রোটিন বা আমিষ। প্রোটিন বা আমিষ কি বলতো? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে ছোট অণু, আর প্রোটিন কি বলছিলাম? বড় অণু। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে প্রোটিন তৈরি হবে। আর প্রোটিন কোথায় কোথায় থাকে? মাছে থাকে, মাংসে থাকে, ডিমে থাকে। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট, ডিমে থাকে, এটা মাথায় থাকতে হবে। এটা কি দুধের ছবি দেয় নাই না? আচ্ছা, মিল্কের কোনো ছবি এখানে দেয়া হয় নাই, যাই হোক। তো দুধেও প্রোটিন থাকে। আচ্ছা, প্রোটিন বা আমিষ অলরেডি এখান থেকে এখন দেখবা খুব ইজি হয়ে গেছে। অ্যামাইনো অ্যাসিড যেহেতু সহজ হয়ে গেছে, এটাও ইজি হয়ে যাবে, ঠিক আছে? এর ভিতর কি থাকে? এই দেখো, এইটা একটা অ্যামাইনো অ্যাসিড, এইটা একটা অ্যামাইনো অ্যাসিড। এর ভিতরে আছে কি? পেপটাইড বন্ড। অনেকগুলো পেপটাইড বন্ড, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড কি পেপটাইড বন্ধনের মাধ্যমে কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে। আবিষ্কারক জি মুল্ডার। পড়তে চাইলে পড়বা, না পড়তে চাইলে পড়বা না। এখান থেকে খুব একটা অবজেক্টিভে আসে না। বাট তোমাদের এইচএসসি তে জি মুল্ডারটা মনে হয় একবার এসেছিল, একবার আসছিল। এইচএসসি তে একবার আসছিল অবজেক্টিভে, যে প্রোটিন আবিষ্কার করে কে? মিস্টার মুল্ডার। ওকে, প্রোটিনের বৈশিষ্ট্য অলরেডি, প্রোটিন ভাঙলে আমরা কি পাবো বলতো? অ্যামাইনো অ্যাসিড পাবো, তাই না? অ্যামাইনো অ্যাসিড পাবো না? অ্যামাইনো অ্যাসিডের ভিতর কি ছিল বলতো? NH2 মূলক ছিল, কার্বক্সিলিক মূলক ছিল, এইচ ছিল, অ্যালকাইল মূলক ছিল, বা আর মূলক ছিল, ঠিক আছে? এখন দেখো তো নাইট্রোজেন আছে। প্রোটিনকে ভাঙলে আমরা কি পাবো দেখো তো? নাইট্রোজেন পাবো। প্রোটিনকে ভাঙলে আমরা হাইড্রোজেন পাবো। প্রোটিনকে ভাঙলে আমরা কার্বন পাবো, ঠিক আছে? হইলো? এবারে আসো, তোমাদের একটা লাইন মনে রাখতে বলছিলাম। প্রোটিন কি? বৃহৎ অণু। কি বলছিলাম? কি মনে রাখতে বলছিলাম প্রোটিন দিয়ে? কি মনে রাখতে বলছিলাম, মনে আছে? প্রোটিন হচ্ছে বৃহৎ অণু, তাই না? বৃহৎ অণু কথাটার মানেই হচ্ছে কলয়েড। কি বলো? কলয়েড, ঠিক আছে? তাহলে যে সমস্ত বৃহৎ অণু আছে ওগুলোর নামই হচ্ছে কলয়েড। এই যে দেখো, প্রোটিন কি? কলয়েড প্রকৃতির। প্রোটিন কোন প্রকৃতির? কলয়েড প্রকৃতির। ভাইয়া আমি বলছিলাম প্রোটিন দিয়ে আরো কি কি তৈরি হয়, মনে আছে? এনজাইম, হরমোন, এগুলোও কিন্তু প্রোটিন দিয়ে তৈরি হয়। ওরাও কি প্রকৃতি তাহলে হবে? আমরা এনজাইমেও পাবো কি প্রকৃতির? যখন আমরা পড়বো তখন আমরা দেখবো এনজাইম কি প্রকৃতির, বলো? কলয়েড প্রকৃতির। তাহলে প্রোটিন কি? এরা যেহেতু বৃহৎ অণু, বৃহৎ অণুকে আমরা কি বলি? কলয়েড। আবার বলো, এই
বৃহৎ অণুকে কি বলি? কলয়েড। বৃহৎ অণুকে কি বলি? কলয়েড। বৃহৎ অণুকে কি বলি? কলয়েড। তাহলে প্রোটিন কি? কলয়েড। আর প্রোটিন দিয়ে কি তৈরি হয়? আমরা একটু আগে পড়ে আসছি, এনজাইম তৈরি হয়, হরমোন তৈরি হয়, তাই না? তাহলে ওগুলো কি? কলয়েড। আমরা একটু পরে পাবো। এখন দেখো আর্দ্র বিশ্লেষণ করলে মানে ভাঙলে পানি দ্বারা, আর্দ্র বিশ্লেষণ মানে হচ্ছে পানি দ্বারা ভাঙে, এটা তোমরা সবাই জানো। প্রোটিন ভাঙলে আমরা ছোট অণু অ্যামিনো অ্যাসিড পাই, তাই না? এই জিনিসগুলো একটু জানতে হবে, ঠিক আছে? এবারে আসো প্রোটিনের প্রকার ভেদে চলে যাই। সরল প্রোটিন। সরল প্রোটিনের এই স্লাইডটা মানে অবজেক্টিভের জন্য 1,00,00,000% ইম্পর্টেন্ট। কত? 1,00,00,000% ইম্পর্টেন্ট, ঠিক আছে? এত ইম্পর্টেন্ট, 1,00,00,000% ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে হচ্ছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সরল প্রোটিন প্রথমে হচ্ছে আমরা 7টার নাম পড়বো। কি 7টার নাম? 1 অ্যালবিউমিন, 2 গ্লোবিউলিন, 3 হিস্টোন। আমার সাথে পড়ো একদম বাচ্চাদের মতো, ক খ যেমন পড়ে না, ক খ ওভাবে বলো। সরল প্রোটিন কি? অ্যালবিউমিন, 2 গ্লোবিউলিন, 3 হিস্টোন, 4 প্রোলামিন, 4 কি? 4 কি? প্রোলামিন, 5 প্রোটামিন, 5 কি? প্রোটামিন, 6 গ্লুটেলিন, 7 স্ক্লেরোপ্রোটিন। এই 7টা সরল প্রোটিনের নাম লাগবে। এবারে আসো সরল প্রোটিন কি? যে সমস্ত প্রোটিন ভাঙলে আমরা অনলি প্রোটিন পাবো। কি পাবো? অনলি প্রোটিন পাবো, কোনো অপ্রোটিন বা নন প্রোটিন অংশ পাবো না। তো অনলি প্রোটিন পাবো যেটাই, সেটাই হচ্ছে সরল প্রোটিন। নন প্রোটিন কোনো অংশ পাবো না। নন প্রোটিন অংশ কি কি হইতে পারে দেখো তো, একটু পরে আমরা পড়াবো। কার্বোহাইড্রেট কি? এটা প্রোটিন না, এটা অপ্রোটিন বা নন প্রোটিন। লিপিড এটা কি প্রোটিন? না, এটা হচ্ছে নন প্রোটিন, তাই না? ফসফেট এটা কি প্রোটিন? না, এরা অপ্রোটিন বা নন প্রোটিন। তাহলে সরল প্রোটিনে আমরা কোনো নন প্রোটিন অংশ পাবো না, শুধু কি পাবো? অনলি প্রোটিন পাবো, তাই এরা হচ্ছে সরল প্রোটিন। তাহলে আমরা উদাহরণগুলো পড়লাম, অ্যালবিউমিন, গ্লোবিউলিন, হিস্টোন, প্রোলামিন, প্রোটামিন, গ্লুটেলিন, আর একটা কি পড়লাম? স্ক্লেরোপ্রোটিন। 7টার নাম আমরা একদম টানা মুখস্থ করে ফেলবো। এবারে আসছো এগুলো থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণ, কোনটা কোথায় থাকে দেখো তো। অ্যালবিউমিন আর গ্লোবিউলিন একসাথে পড়বো। দেখো তো কোথায় থাকে, দেখো তো। ডিমে থাকে। অ্যালবিউমিন গ্লোবিউলিন কোথায় থাকে দেখো তো ভাইয়েরা? ডিমে থাকে। আবার দেখো রক্তরসে প্লাজমা প্রোটিন আমরা পড়ছিলাম, বা রক্তরস প্রোটিন, ওখানেও কিন্তু অ্যালবিউমিন গ্লোবিউলিন পাইছিলাম। তাহলে অ্যালবিউমিন আর গ্লোবিউলিন কিন্তু নরমাল, এটা ডিমেও থাকে রক্তরসেও থাকে। কিন্তু একটু ঝামেলা আছে, ডিমের সাদা অংশে থাকবে হচ্ছে অ্যালবিউমিন, আর ডিমের কুসুমে থাকবে কি ভাইয়া? গ্লোবিউলিন। এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, বারবার মাস্ট। এখান থেকে ভার্সিটিতে কোশ্চেন আসবেই, যে কোনো ভার্সিটিতে এখান থেকে কোশ্চেন আসবে মাস্ট, ঠিক আছে? মনে রাখো। এবারে আসো হিস্টোন। এর আগের ক্লাসে আমরা ক্রোমোজোম পড়াইছিলাম না? ক্রোমোজোম কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াসের ভিতর কি থাকে? ক্রোমাটিন বা ক্রোমোজোম থাকে। এবং ক্রোমোজোমের ভিতর কি থাকে বলতো? নিউক্লিক অ্যাসিড থাকে। নিউক্লিক অ্যাসিড কি বলতো? নাথিং বাট ডিএনএ আর আরএনএ, তাই না? ডিএনএ আরএনএ এরা কি নিউক্লিক অ্যাসিড? ডিএনএ অথবা আরএনএ, প্লাস না অথবা আরএনএ, তাই না? আমরা যখন ক্রোমোজোম পড়াইছিলাম, তার মানে কি ক্রোমোজোম নিউক্লিয়াসে থাকে এবং নিউক্লিয়াসের ভিতর ডিএনএ আরএনএ থাকে, তখন একটা রাসায়নিক চার্ট পড়াইছিলাম, ওর ভিতরে আমরা হিস্টোন প্রোটিন পাইছিলাম, মনে আছে? তাহলে ডিএনএ এবং আরএনএ এর ভিতরে কি থাকে? হিস্টোন প্রোটিন থাকে, ঠিক আছে? যেটা হচ্ছে একটা সরল প্রোটিন, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এবারে আসো প্রোলামিন। প্রোলামিন কোথায় থাকে বলতো? প্রোলামিন হচ্ছে ভুট্টার জেইনে থাকে। এবারে সবাই কিউ অ্যান্ড এ বক্সে পাগল করে ফেলবে, ভাইয়া জেইন কি? জেইন মানে হচ্ছে দানা। ভাইয়া দানা, তোমরা ই খাও না, সুইট কর্ন খাও না? 100 টাকা 120 টাকা দাম, রাইফেল স্কোয়ারের নিচে পাওয়া যায়, অথবা বসুন্ধরার উপরে ফুড কোর্টে পাওয়া যায় 100 টাকা। এখন মনে হয় 20 টাকা দাম বাড়ছে সুইট কর্ন। হ্যাঁ, সুইট কর্ন কেন খাই? ওটা খাইলে ক্ষুধা লাগলে আমরা খাই, কারণ ওটার ভিতরে প্রোটিন থাকে, হ্যাঁ ভাল লাগে। তাহলে কি ওই ভুট্টার যে দানা, ওগুলোই হচ্ছে তোমার ভুট্টার জেইন। ওর ভিতরে কি থাকে দেখো তো, যে প্রোটিনটা থাকে, প্রোলামিন থাকে। তাহলে তুমি যখন ভুট্টা খাও, কি খাও? আলটিমেটলি একটা প্রোটিন খাচ্ছ, সরল প্রোটিন খাচ্ছ, ওটার নাম কি? প্রোলামিন। এরপরে দেখো প্রোটামিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব থেকে ওয়ার্ল্ডের সব থেকে ক্ষুদ্র প্রোটিন হচ্ছে প্রোটামিন। ওয়ার্ল্ডের সব থেকে ওয়ার্ল্ডস মোস্ট বা ওয়ার্ল্ডস স্মলেস্ট প্রোটিন কি বলো? প্রোটামিন। এটা বারবার পরীক্ষায় আসে, তাহলে 5বার বলি। পৃথিবীর সব থেকে ক্ষুদ্র প্রোটিন প্রোটামিন, প্রোলামিন না কিন্তু, প্রোটামিন, ট আছে, ঠিক আছে? পৃথিবীর সব থেকে ক্ষুদ্র প্রোটিন হচ্ছে প্রোটামিন। আবার বলি, পৃথিবীর সব থেকে ক্ষুদ্র প্রোটিন হচ্ছে প্রোটামিন। পৃথিবীর সব থেকে ক্ষুদ্র প্রোটিন হচ্ছে প্রোটামিন। পৃথিবীর সব থেকে ক্ষুদ্র প্রোটিন হচ্ছে প্রোটামিন, ঠিক আছে? এখন দেখো এরা থাকে হচ্ছে সালমিন মাছের শুক্রাণুতে। সালমিন মাছ মানে কি জানো? সামুদ্রিক কাচকি মাছ, সমুদ্রের কাচকি মাছ। কাচকি মাছ কি বড় না ছোট? অনেক ছোট না? ওটার শুক্রাণুটা কেমন হবে? আরো ছোট হবে না? অনেক ছোট হবে না? তাহলে কি, যেহেতু কাচকি মাছের শুক্রাণু থাকে, ফর দ্যাট রিজন প্রোটামিন কি বলো? সব থেকে
ক্ষুদ্র প্রোটিন। ঠিক আছে, গ্লুটেলিন কোথায় থাকে? গমে থাকে, চালে থাকে। এবারে মজার জিনিস, স্ক্লেরোপ্রোটিন। স্ক্লেরোপ্রোটিনের একটা মজার জিনিস নাম আমরা পাবো, সেটা হচ্ছে কেরাটিন। স্ক্লেরোপ্রোটিনের একটা উদাহরণ হচ্ছে কেরাটিন। কারণ কেরাটিন কোথায় থাকে বলতো? ঠিক আছে, অনেকেই মনে মনে বলতেছে নখ, না ভাই, কেরাটিন থাকে কোথায় বলতো? ট্রেসিমি শ্যাম্পুতে থাকে, কন্ডিশনার, শ্যাম্পু এবং কন্ডিশনারে পাই, তাই না? শ্যাম্পু এবং কন্ডিশনারে আমরা কি পাই বলতো? কেরাটিন পাই। এই আছে না কেরাটিন, কি যেন, ট্রেসিমি কেরাটিন কেয়ার শ্যাম্পু, ট্রেসিমি কেরাটিন কেয়ার কন্ডিশনার, তারপরে আরো কি কি কিনো না তোমরা অনলাইন থেকে হাবিজাবি। ঠিক আছে, ওগুলো কি করে? চুলের জন্য। কারণ কি জানো? চুলের মূল উপাদান যে স্ক্লেরোপ্রোটিনটা, ওটা হচ্ছে কেরাটিন। তাহলে চুলে কেরাটিন থাকে দেখেই মোটেও এগুলো হাবিজাবি না, অনেক ভালো প্রোডাক্ট এগুলো। তোমরা কেন কেন? যাতে এই কেরাটিন গুলো চুলে দাও। চুলে তো কেরাটিন আসেই, বাইরের থেকে যখন আমরা কেরাটিন দিব চুলটা আরো সুন্দর হবে। এমনকি নখ এবং ত্বকের জন্য কিন্তু এগুলো ভালো। তাহলে চুল, নখ, এসব জায়গায় কি থাকে? কেরাটিন থাকে। আর হাড় আর ত্বকেতে কি থাকে? কোলাজেন থাকে। আগের দিন কোলাজেন, কোলাজেন আবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্ক্লেরোপ্রোটিন, এক ধরনের স্ক্লেরোপ্রোটিন, যেটা কিসে থাকে? হাড়ে থাকে, ত্বকে থাকে, কোলাজেন। বাট বেশি আসে স্ক্লেরোপ্রোটিন কোথায় থাকে? কেরাটিন কোথায় থাকে? চুল আর নখে হচ্ছে গিয়ে তোমার স্ক্লেরোপ্রোটিন বা কেরাটিন থাকে। তাহলে আমার মনে হয় উদাহরণগুলো তোমাদের মুখস্থ করানো হয়েছে। এবারে হচ্ছে তাপে জমাট বাঁধে কোনটা? ঠিক আছে, একটু চিন্তা করো তো, ডিম কি তাপে জমাট বাঁধে? হ্যাঁ। ডিমের ভিতর কি ছিল? অ্যালবিউমিন ছিল আর গ্লোবুলিন ছিল, দেখছো, প্লাস দেওয়া। তাহলে এগুলো হচ্ছে তাপে জমাট বাঁধে। ঠিক আছে, ওকে। আর বাদ বাকি যে পানি দ্রবণীয়তা প্লাস মাইনাস দিয়ে তোমাদের আমি অনেক সহজ করে দেওয়ার চেষ্টা করছি, এটা মুখস্থ করার একটু দেখবা, এটা দেখলেই একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বাট পানিতে দ্রবণীয়টা না পড়লেও হবে। যতটুকু পড়াইলাম উদাহরণ, আর তাপে জমাট বাঁধে খালি অ্যালবিউমিন গ্লোবুলিন ডিমের, আর একটাও দেখো তাপে জমাট বাঁধে না। হিস্টোন তাপে জমাট বাঁধে না, কারণ এগুলো তো ডিমের নাই। যে দুইটা শুধু ডিমে আছে ওগুলো শুধু তাপে জমাট বাঁধে, আর একটাও কিন্তু তাপে জমাট বাঁধে না। আশা করি সরল প্রোটিন ক্লিয়ার করতে পারছি। এবারে আসো যুগ্ম প্রোটিন বা কনজুগেটেড প্রোটিন। যুগ্ম প্রোটিন কি? আমরা সরল প্রোটিনে কি পাইছিলাম? শুধু প্রোটিন পাইছিলাম, কোনো অপ্রোটিন পাই নাই। যুগ্ম প্রোটিনে কি পাবো আমরা? হচ্ছে একটা প্রোটিন পাবো, আর একটা হচ্ছে নন প্রোটিন বা অপ্রোটিন অংশ পাবো। একটা হচ্ছে যুগ্ম প্রোটিন পাবো, আর একটা কি নন প্রোটিন বা অপ্রোটিন অংশ পাবো। তাহলে নন প্রোটিন অংশটা কি কি হইতে পারে? প্রোটিন তো প্রোটিন, নন প্রোটিন অংশ কি হইতে পারে? সেটা লিপিড হতে পারে, সেটা ফসফেট হতে পারে, সেটা কার্বোহাইড্রেট হতে পারে, কি কার্বোহাইড্রেট হতে পারে। ঠিক আছে, এরকম অনেক কিছু হতে পারে। ঠিক আছে, সেটা নিউক্লিক অ্যাসিড হতে পারে, মানে ডিএনএ আরএনএ হতে পারে। এগুলো কি? এগুলো তো প্রোটিন না। তাহলে যদি প্রোটিনের সাথে এই নন প্রোটিন অংশগুলো যুক্ত থাকে, তাহলে এদেরকে বলবো হচ্ছে আমরা যুগ্ম প্রোটিন বা কনজুগেটেড প্রোটিন। খুবই ইম্পর্টেন্ট, নাম দেখলেই বোঝা যায়। দেখো, নিউক্লিয় প্রোটিন, প্রোটিনের সাথে কি নন প্রোটিন অংশ কি আছে? নিউক্লিক অ্যাসিড যুক্ত আছে, যেমন ডিএনএ যুক্ত থাকতে পারে, এটা নিউক্লিয় প্রোটিন। প্রোটিনের সাথে দেখো তো নন প্রোটিন অংশ কার্বোহাইড্রেট যুক্ত থাকে। একটু আগে আমরা বলছি না, কার্বোহাইড্রেট কি? গ্লাইকোজেন একটা কার্বোহাইড্রেট না? তাহলে কি গ্লাইকোপ্রোটিনের কি? গ্লাইকোজেন কি? একটা কার্বোহাইড্রেট, মানে নন প্রোটিন অংশ। লিপোপ্রোটিন, প্রোটিনের সাথে কি? লিপিড যুক্ত আছে। মেটালোপ্রোটিন, প্রোটিনের সাথে কি যুক্ত আছে? দেখো তো, মেটাল যুক্ত আছে। মেটাল গুলো কি প্রোটিন? না, মেটাল গুলো হচ্ছে নন প্রোটিন। বারবার মনে রাখবা, মেটাল গুলো হচ্ছে নন প্রোটিন, সামনেও পাবো। ফসফেট যুক্ত থাকলে ওটা কি? ফসফোপ্রোটিন, নন প্রোটিন। এবার আসো ক্রোমো যুক্ত থাকলে। ক্রোমোপ্রোটিন কি? যদি কিনা রঞ্জক পদার্থ যুক্ত থাকে তাহলে বলা হয় ক্রোমোপ্রোটিন। দেখো তো, যেগুলো রঞ্জক পদার্থ কি? যেগুলো কিনা উদ্ভিদে কালার সৃষ্টি করে, যেমন ক্লোরোফিল একটা রঞ্জক পদার্থ, সবুজ কালার সৃষ্টি করে। ক্যারোটিনয়েড, এটা কি কালার সৃষ্টি করে উদ্ভিদে? ফলের কি? কমলা কালার সৃষ্টি করে। হিমোগ্লোবিন একটা রঞ্জক পদার্থ। ঠিক আছে, এরা কি? একটা যুগ্ম প্রোটিন। এরা কি? রক্তের রং কি কালার সৃষ্টি করে? লাল সৃষ্টি করে, তাই এরা ক্রোমোপ্রোটিন। এবার আসো ফ্ল্যাভোপ্রোটিন। প্রোটিনের সাথে যদি ফ্লাভিন থাকে, ফ্লাভিনও কি? একটা নন প্রোটিন। আমি লিখে দেই, ফ্লাভিন কি? একটা নন প্রোটিন। এন্ড ভাইয়া তোমাদের অনেকের কোশ্চেন আছে, ভাইয়া হোয়াট ইজ ফ্লাভিন? ফ্লাভিন কি? ভাই ফ্লাভিন কি? এটা তোমাদের সময় জানার কোশ্চেন না, এটা আমাদের জানার কোশ্চেন। আমরা যারা সামনে এফসিপিএস দিব, ঠিক আছে, বা এমডি, যারা এমডি দিবে, অথবা আমরা যারা এফসিপিএস এমএস এগুলো দিব, তাদের হচ্ছে এগুলো, মানে ডাক্তার হওয়ার পরে, অথবা তোমরা যদি ভার্সিটিতে ভালো সাবজেক্টে পিএইচডি করো, বায়োলজি